হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন লাইভ ক্লাসে। তো আমাদের নিয়মিত যে লাইভ ক্লাস সেটার আয়োজনে আবার আজকে অর্থনৈতিক ক্লাস। তো যারা যারা যুক্ত হবা তাদেরকে রিকোয়েস্ট করবো যে ক্লাসটা তোমরা সবাই শেয়ার করে দিবা। তো আমাদের যেগুলো গ্রুপ আছে সেগুলোকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। তুমি ইয়ে করো, সব গ্রুপে দিয়ে দাও। আনো নাই কি বলতে, তুমি কি আনো নাই? মোবাইল আনো, নিয়ে আসো মুজিবাকে বলো। আমি শুরু করে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু শেয়ার করে দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই যারা যারা যুক্ত হবে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে যাদের দরকার আছে তারা যাতে জানতে পারে। 14 জন হয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। এখানে যারা অনলাইনে যুক্ত হবা, আমরা আজকে হচ্ছে তোমাদের হচ্ছে 12 তারিখ। এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে আসলে এই বিষয়টা নিয়ে কনফিউজড। আজকে হচ্ছে 12 তারিখ, আগামী 15 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে আমরা হচ্ছে আর্টস একাডেমি এবং কমার্সগুলো হচ্ছে কমার্স একাডেমি, এই দুইটা পেজ থেকে তোমাদের ক্লাসগুলো হবে। এই দুইটা পেজ থেকে তোমাদের ক্লাসগুলো হবে 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আজকে হচ্ছে 12 তারিখ। আমরা হচ্ছে অ্যাডমিশনের ডেটটা যেহেতু একটু পিছিয়ে ফেলছি, ওই জন্য 12 তারিখ থেকে 15 তারিখ তোমাদের আর্টসেরগুলো হচ্ছে আর্টস একাডেমি থেকে, কমার্সেরগুলো হচ্ছে কমার্স একাডেমি থেকে ক্লাস হবে। এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেটা হবে একটা প্রাইভেট গ্রুপে। এখানে হচ্ছে তারাই ভর্তি হতে পারবে। এখানে দুই ধরনের স্টুডেন্ট এখানে প্রাইভেট গ্রুপে অ্যাড হতে পারবে। একটা স্টুডেন্ট হচ্ছে যারা অনলাইন পেইড বেসে ক্লাস করতে পারবে, অনলাইন পেইড ব্যাচ যারা করবে, অর্থাৎ যারা টাকা দিয়ে পেইড ব্যাচে ভর্তি হবে তারা একটা। আরেকটা হচ্ছে অফলাইনে যারা পেইড ব্যাচ ভর্তি হয়েছে, অফলাইনে পেইড ব্যাচ যারা ভর্তি হয়েছে তারাও যুক্ত হতে পারবে। অর্থাৎ যারা অনলাইনে টাকা দিবে এবং যারা অফলাইনে টাকা দিবে তারাই হচ্ছে এই প্রাইভেট গ্রুপে ভর্তি হতে পারবে। আর এই প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে 15 তারিখ থেকে। এখন 15 তারিখের আগ পর্যন্ত আমাদের 4 তারিখ থেকে 15 তারিখ কতগুলো ক্লাস হয়েছে, এই 4 তারিখ থেকে 15 তারিখ, 4 তারিখ থেকে 15 তারিখ যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সব গ্রুপে আগে ভাগে দেওয়া থাকবে এবং এই গ্রুপের মধ্যে সব ক্লাসই দেওয়া থাকবে। তোমরা জাস্ট কি করবা, দেখে ফেলবা। এগুলো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত গ্রুপটা অ্যাক্টিভ থাকবে। পরীক্ষার আগ পর্যন্ত একদম ভিডিওগুলো সংরক্ষণ করা থাকবে, যখন ইচ্ছা তখন গিয়ে দেখে নিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই ক্লাসগুলো আমরা একদম সার্বক্ষণিক দেখে দিব, তোমাদের যখন ইচ্ছা তখনই তোমরা চাইলেই দেখে নিতে পারো। আর তাহলে যারা হচ্ছে অনলাইনে পেড করবা, টাকা পেড করবা, তারা হচ্ছে তাদেরকে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি। যারা হচ্ছে অল সাবজেক্টে পড়বা, যারা শুধু ইকোনমিক্স পড়বা তারা না, যারা শুধু অল সাবজেক্ট পড়বা বা কোনো একটা সিলেক্টিভ সাবজেক্ট পড়লে হবে না, অল সাবজেক্ট যারা পড়বে তাদেরকে আমরা একটা নাম্বার দিব। তোমরা যদি আমাকে এই নাম্বারে নক দাও, আমি তোমাদের সাথে কথা বলে নিব। যারা হচ্ছে বেচ হতে চাও, 09 14 12 16 28, এই নাম্বারে যদি আমাকে নক দাও, আমি তোমাকে ইন ডিটেলস সব কিছু বলে দিব। আমাদের অনলাইনে কোর্স ফিটা হচ্ছে 2500 টাকা, 2500 টাকা, বুঝতে পেরেছো? এটা শুধু কয়েকদিনের জন্য, কয়েকদিনের মধ্যেই ভর্তি হলে 2500 টাকা দিয়ে অল সাবজেক্ট পড়তে পারবে। হ্যাঁ, অনলাইনে এই যে বলে দিলাম। তোমরা যারা পড়তে চাও তারা হচ্ছে বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবা। ওকে ওকে, ঠিক আছে। তোমরা আমাকে এই নাম্বারে নক দিলে আমি তোমাদেরকে জানিয়ে দিব। দেখো, আমাদের এই যে দ্বিতীয় অধ্যায়টা, এটা আমি তোমাদেরকে 4টা ক্লাস দেবো। কয়টা ক্লাস দেবো? 4টা ক্লাস। এই 4টা ক্লাসের মধ্যে আমরা এই দ্বিতীয় অধ্যায়টা আমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। তো খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়ের নামটা হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ। ভোক্তা উৎপাদকের আচরণ, এই আচরণ মানে হচ্ছে মানুষের যে মন আছে না, এই মনের যে বহিঃপ্রকাশ, অর্থাৎ মনের ভিতরে যা চলে তা যদি একবার প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় আচরণ। মানব মনের বহিঃপ্রকাশে কি বলা হয়? আচরণ বলা হয়। এখানে যে আচরণের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভোক্তার আচরণের কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে উৎপাদকের আচরণ। তার মানে এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ভোক্তার আচরণ, একটা কি বলতো ভোক্তার আচরণ, আরেকটা সাইড হচ্ছে উৎপাদকের আচরণ। আরেকটা সাইড হচ্ছে কার আচরণ? উৎপাদকের আচরণ। তো এই দুইটা সাইডের মধ্যে আমাদেরকে আলোচনা করতে হবে। তো মূলত আজকে যে আলোচনা করব উভয়ের সমঝোতার মধ্যে করব, মানে ভোক্তার আচরণ এবং উৎপাদকের আচরণের মধ্যে যেটা কমন বিষয় আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে আমি, তুমি বা আমরা আশেপাশে যারা দেখি,
তারা অধিকাংশ কি উৎপাদক নাকি ভোক্তা? অবশ্যই প্রশ্নের আনসারটা হবে আমরা সবাই ভোক্তা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই বিভিন্ন জিনিস হচ্ছে ভোগ করি। বুঝতে পেরেছ? তৈরি করা বা কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, এই জায়গাতে খুব কম মানুষ কাজ করে। ঠিক আছে, আশেপাশে অধিকাংশ মানুষ কি করে? শুধু খায়, জিনিস ব্যবহার করে, জিনিস তৈরি করে না কিন্তু। তো আমরা মনে করো আমি, তুমি, আমরা সবাই অধিকাংশই ভোক্তা। আবার কিছু মানুষ হচ্ছে কিছু জিনিস তৈরি করে, যারা হচ্ছে উৎপাদক। বুঝতে পেরেছ? তো ভোক্তারা কি করে? ভোক্তারা করে হচ্ছে কোন একটা দ্রব্য অথবা সেবা হতে পারে, দ্রব্য হতে পারে, সেবা হতে পারে, কোন একটা দ্রব্য সেটা ব্যবহার করার মাধ্যমে, সেটা কি করার মাধ্যমে? ব্যবহার করার মাধ্যমে তার ভিতরে যে গুণ আছে, যে কি আছে বলতো, গুণ বা ক্ষমতা আছে, এই গুণ বা ক্ষমতাটাকে সে শেষ করে। সে কি করে? শেষ করে। কে শেষ করে বলছি? ভোক্তাই শেষ করে। কে শেষ করে? ভোক্তা। তাহলে আবার বলি, ভোক্তার কাজ কি? ভোক্তার কাজ হচ্ছে ব্যবহার করা। ব্যবহার করার মাধ্যমে সে কি করবে? সে কোন দ্রব্য বা সেবা, দেখো খেয়াল করো, দ্রব্য বা কি বলেছি, সেবা, দ্রব্য বা সেবার ভিতরে যে গুণ বা ক্ষমতা আছে সেটা কি করবে? শেষ করবে। দ্রব্য বা সেবার ভিতরে যে গুণ বা ক্ষমতা আছে সেটা কি করে ফেলবে? শেষ করে ফেলবে। আর এই গুণ বা ক্ষমতাটা তুমি তো শেষ করবা, তুমি তো কি করবা? শেষ করবা। তুমি যদি শেষ করতে চাও, তুমি যদি ব্যবহার করতে চাও, ব্যবহার করার জন্য আপাতত তোমার কাছে একটা জিনিস আসতে হবে। জিনিসটা তোমার কাছে আসলেই তারপর তুমি ব্যবহার করে ওটার যে গুণ আছে বা ক্ষমতা আছে সেটা শেষ করতে পারবা। তাহলে তোমার কাছে আসার জন্য এই জিনিসের ভিতরে গুণ বা ক্ষমতাটা কেউ না কেউ তৈরি করবে, অর্থাৎ গুণ বা ক্ষমতাটা কেউ সৃষ্টি করবে। তাহলে দেখো, একজনে শেষ করবে, আরেকজনে কি করবে? সৃষ্টি করবে। আরেকজনে কি করবে? সৃষ্টি করবে বা সৃষ্টি করে। যারা শেষ করে তারা হচ্ছে ভোক্তা, যারা শেষ করে তারা কি? ভোক্তা। আর যারা সৃষ্টি করে তারা হচ্ছে উৎপাদক, তারা হচ্ছে কি? উৎপাদক। তাহলে আবার বলি, কোন দ্রব্য বা সেবার ভিতরে যে গুণ বা ক্ষমতা আছে সেটা শেষ করে কারা? ভোক্তারা। আর সেটা সৃষ্টি করে কারা? উৎপাদকরা। ঠিক আছে, এখানে তাহলে দুইজন মানুষ আছে, দুই সাইডের দুইটা পক্ষ আছে। একটা পক্ষ হচ্ছে ক্ষমতা, দ্রব্যের ভিতরে যে গুণ বা ক্ষমতা আছে সেটা শেষ করবে। আরটা পাবলিক, মানে আরটা সাইড হচ্ছে তোমার দ্রব্যের বা সেবার ভিতরে যে গুণ বা ক্ষমতা আছে সেটা তৈরি করবে। তাহলে যারা শেষ করবে তাদেরকে বলা হয় ভোক্তা, যারা সৃষ্টি করবে তাদেরকে বলা হয় উৎপাদক। তো এখন এই যে দ্রব্য বা সেবার ভিতরে যে গুণ বা ক্ষমতা আছে সেটা ব্যবহার করার মাধ্যমে মানুষ কি করবে? তার যে গুণ বা ক্ষমতা আছে সেটা শেষ করে দিবে। তো এই যে গুণ বা ক্ষমতার কথা বলছি, এই গুণ বা ক্ষমতাকে আমরা অর্থনীতির ভাষায় বলি উপযোগ। কি বলি বলতো? উপযোগ। কি বলি বলতো? উপযোগ। যেমন তোমরা যে কলম দিয়ে লিখো, কলমের মধ্যে একটা ক্ষমতা আছে, একটা গুণ আছে। তাহলে লিখতে লিখতে কলমের গুণ বা ক্ষমতাটা কি হয়ে যায়? এক পর্যায়ে শেষ হয়ে যাবে। একটা পোশাক, মনে করো আমি এই পোশাকটা পরলাম, এটা পরতে 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 কয়েক বছর পর দেখা যাবে এটার যে গুণ বা ক্ষমতা এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এটা দোআঁশা হয়ে যাবে, তোমার হচ্ছে কাপড়ের রংটা চলে যাবে। তো তখন আর আমি কিন্তু এই শাকটা পরবো না, মানে এটার গুণ বা ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করতেছি? কোনো একটা দ্রব্য অথবা সেবা বারবার ইউজ করার মাধ্যমে সেই জিনিসের মধ্যে যে গুণ আছে বা ক্ষমতা আছে সেটা কি করি? শেষ করি। তাহলে এইটার ভিতরে যে গুণ আছে বা কলমের ভিতরে যে গুণ আছে বা খাতার মধ্যে যে গুণ আছে বা কোনো একটা জিনিস খাচ্ছ তার ভিতরে যে গুণটা আছে সেটা, এই গুণ বা ক্ষমতাকে আমরা অর্থনীতির ভাষায় কি বলবো? উপযোগ বলবো। কি বলবো? উপযোগ। মূলত আজকের আলোচনাটা হচ্ছে উপযোগ নিয়ে। আজকের আলোচনা কি নিয়ে? উপযোগ নিয়ে। আজকে আমরা উপযোগ নিয়ে কথা বলবো। তাহলে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে একটা জিনিস খেয়াল করো, বলা হচ্ছে ভোক্তার আচরণকে আমরা আরেকটু হায়ার লেভেলে গিয়ে দেখবো যে এটাকে আমরা চাহিদা বলবো। বলা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার উপযোগ নিঃশেষ করা। ওই যে দেখো, ক্ষমতা শেষ করার কথা বলছি না, গুণ বা ক্ষমতার কথা বলছি না, এই গুণ বা ক্ষমতাকে আমরা অর্থনীতিতে কি বলবো? বলছি উপযোগ বলবো। তাহলে উপযোগটা নিঃশেষ, মানে শেষ করে দেওয়ার কাজটা ভোগ করা বলে। আর ভোগ যারা ভোগ করে তাদেরকে কি বলে? ভোক্তা বলে। অর্থাৎ যারা উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোক্তা বলে। এরপর দেখো, এরপর এখানে দেখো, এই যে সম্পদের মধ্যে এই যে গুণ বা ক্ষমতাটা, উপযোগটা কি করা? উপযোগটা সৃষ্টি করা। সৃষ্টি করাকে বলা হয় উৎপাদক। আর যারা সৃষ্টি করে তাদেরকে বলা হয় উৎপাদক। যারা গুণ বা ক্ষমতা সৃষ্টি করে তাদেরকে বলা হয় উৎপাদক। এগুলা তোমরা জাস্ট স্লাইড থেকে আমার স্লাইডটা, এই যে নাম্বারটা দিলাম একটু আগে, ওই নাম্বারে নক দিলে স্লাইডগুলো পেয়ে যাবে। ওখান থেকে তোমরা এই স্লাইডগুলো নিয়ে ওখান থেকে মুখস্থ করে ফেলতে পারবা। এবার আসো, বললাম উপযোগ নিয়ে। তাহলে উপযোগ মানে কি বলতো? গুণ বা ক্ষমতা। উপযোগ মানে কি? গুণ বা ক্ষমতা। একটু আগে তোমাদেরকে বলছি যে আমি যে কলম দিয়ে লিখতেছি এই কলমের মধ্যে একটা গুণ আছে বা ক্ষমতা আছে। আমি যে খাবারটা খাচ্ছি ওই খাবারের মধ্যে একটা গুণ আছে বা ক্ষমতা আছে। আমি যে পোশাকটা পরতেছি সেই পোশাকের মধ্যে একটা গুণ আছে বা ক্ষমতা আছে। আমি যে বোর্ডের মধ্যে লিখতেছি সেই বোর্ডের একটা গুণ বা ক্ষমতা আছে।
যে গুণ বা ক্ষমতাটা আছে এই গুণ বা ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। তাহলে এখানে বলা হচ্ছে কোন দ্রব্য বা সেবার অভাব মোচনের যে ক্ষমতা থাকে, অভাব মোচনের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে। এখানে একটা কথা মনে রাখবে, এই যে মেয়ার্সের একটা মতামত আছে, মেয়ার্সের কথাটা একটু মুখস্থ রাখতে হবে। মেয়ার্স বলছে উপযোগ হলো কোন দ্রব্য বা সেবার সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে, যা মানুষের অভাব পূরণ করতে পারে। পরীক্ষায় আসে উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবা সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। এই কথাটা কে বলেছে? বলছে মেয়ার্স। কে বলছে বলতো? মেয়ার্স বলছে খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে। এই যে দেখো ক্ষুধা, এটা তো অভাব, তাই না? ক্ষুধা লাগছে, খাবারের অভাব, তাহলে খাদ্য আমাদের ক্ষুধার অভাবটা পূরণ করবে। লজ্জা নিবারণ করবে বস্ত্র, কলম দিয়ে লিখার অভাব পূরণ হবে। তাহলে এক একটা জিনিস আমাদের অভাবটা পূরণ করবে। তার মানে খাদ্যের মধ্যে, বস্ত্রের মধ্যে, কলমের মধ্যে একটা গুণ আছে বা ক্ষমতা আছে যেটা দিয়ে আমাদের অভাব পূরণ হবে। তাহলে যে গুণ বা ক্ষমতা দিয়ে অভাবটা পূরণ হবে সেই গুণ বা ক্ষমতাকে অর্থনীতি কি বলা হয়? উপযোগ বা ইউটিলিটি বলা হয়। উপযোগ বা কি বলা হয়? ইউটিলিটি বলা হয়। এবার আসো, এবার বাকিটা আমরা একটু বলি। উপযোগের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এগুলো কিন্তু তোমাদের ক্লাসে পড়ানো তেমন সুযোগ হয় না, এই জন্য এখানে স্লাইডে দেখাচ্ছি। উপযোগের কিছু বৈশিষ্ট্য, যেমন উপযোগ একটা মানসিক ধারণা। মানসিক ধারণা কেন বলা হচ্ছে? দেখো আমার কাছে যে জিনিসটা ভালো লাগতে পারে সেই জিনিসটা তোমার কাছে খারাপ লাগতে পারে। অনেক জিনিস দেখা যায় আমরা অপছন্দ করতে পারি, সেই জিনিসটা অন্যজনের কাছে অনেক বড় বেশি পছন্দের। অনেকের কাছে ধূমপান একটা বিরক্তিকর জিনিস, আবার অনেকের কাছে ধূমপান হচ্ছে একটা তোমার হচ্ছে সমাজের গৌরবপূর্ণ জিনিস বা একটা ভাবের জিনিস। তাহলে এক একজনের কাছে এক এক মানসিক অবস্থা। উপযোগ ভোগের মাধ্যমে প্রকাশ পায়। তুমি যদি কোনো একটা জিনিস ভোগ না করো কখনো বুঝতে পারবে না যে এটা অভাব পূরণ করতে পারে, অর্থাৎ ভোগ করতে হবে। ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে উপযোগ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে একটু করে খাবার দিলে সে পেট ভরবে না, সে আরো বেশি ক্ষুধার্ত হয়ে যাবে, তাকে কি দিয়ে মেঘানোর মতো খাবার দিতে হবে। একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে তুমি 1 চামচ পানি দিলে তার তৃষ্ণা দূর হবে না, তৃষ্ণার্ত ব্যক্তিকে তার উপযোগী পানি দিতে হবে। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে উপযোগ ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে? এক একজনের কাছে এক এক রকম হতে পারে। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হয়। ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে উপযোগ ভিন্ন ভিন্ন হতে পারে। ওই যে বললাম, নৈতিকতা দ্বারা কখনো প্রভাবিত হয় না। মনে রাখবা, উপযোগ কখনো নৈতিকতা দ্বারা প্রভাবিত হয় না। তুমি যদি হাজারো বুঝাও যে এই জিনিসটা করা হারাম, এই জিনিসটা করা জায়েজ না, জীবনও শুনবে না, নৈতিকতা দ্বারা প্রভাবিত হয় না। এক এক সময় এক উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। উপযোগ কিসের মাধ্যমে পরিমাপযোগ্য হবে? টাকার মাধ্যমে পরিমাপযোগ্য হবে। অর্থাৎ এই জিনিসের মধ্যে যদি আমি যদি বলি এই জিনিসের মধ্যে উপযোগ আছে, বুঝতে হবে এই উপযোগটা টাকা দিয়ে পরিমাপ করা যাবে। অর্থাৎ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম অর্থ দিয়ে পরিমাপ করা যাবে। অর্থনীতিতে বলা হচ্ছে উপযোগ অবশ্যই টাকা দিয়ে পরিমাপ করা যাবে। এই বৈশিষ্ট্যগুলো শিখে রাখবা, কেন এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন হয়। এই বৈশিষ্ট্য থেকে কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো, এবার আসো উপযোগের শ্রেণী বিভাগ। অনেক ধরনের উপযোগ হতে পারে, যেমন হতে পারে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত বা কালগত উপযোগ, তারপর হচ্ছে সেবাগত উপযোগ, মালিকানা বা সত্যগত উপযোগ, তারপর হচ্ছে জ্ঞানগত উপযোগ। সাধারণত 6 ধরনের উপযোগ তোমাদের বই আছে। তো এই উপযোগের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে রূপগত উপযোগ। তো রূপগত উপযোগটা কি? রূপগত উপযোগটা বলা হচ্ছে কি, প্রকৃতি প্রদত্ত সম্পদের বস্তু বা আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ করে। যেমন দেখো, গাছ থেকে বিভিন্ন ফার্নিচার হয়। কি হয়? ফার্নিচার হয়। এই যে গাছ থেকে যে ফার্নিচার হচ্ছে, রূপের পরিবর্তন, গাছ থেকে রূপ পরিবর্তন করে ফার্নিচার হয়ে যাচ্ছে। তুলা থেকে কি হয়? তুলা থেকে সুতা হয়। তুলা থেকে কি হয়? সুতা হয়। এই যে তুলা থেকে যে সুতা হচ্ছে, রূপের পরিবর্তন হচ্ছে, তার মানে রূপগত উপযোগ হচ্ছে। তারপর দেখো, আখের ছোপড়া, এই পরীক্ষায় এই জিনিসটা আসছে যে আখের ছোপড়া থেকে কাগজ, আখের ছোপড়া থেকে কি, আখের ছোপড়া থেকে যদি কাগজ হয়, কি হয়? কাগজ হয়। আখের ছোপড়া থেকে যদি কাগজ হয়, তাহলে দেখো আখের ছোপড়াটা পরিবর্তন হয়ে একটা কাগজ হয়ে যাচ্ছে। তোমরা যে লিখো কাগজে, ওই কাগজটা হয়ে যাচ্ছে। তাহলে আখের ছোপড়া এবং কাগজ, এই যে রূপের পরিবর্তন, তার মানে সেটা হচ্ছে রূপগত উপযোগ। এরপর দেখো, এরপর স্থানগত উপযোগ। দেখো, এক জায়গায় উৎপাদিত হয়েছে, সেখান থেকে এখানে বন্দর আসছে, বন্দর থেকে এবার এই গাড়ির মাধ্যমে তোমাদের এলাকায় চলে যাবে। তাহলে এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য জায়গায়, এই যে দেখো এই গাড়ির মাধ্যমে অন্য জায়গায় চলে যাবে। তাহলে এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। রাজশাহী রাম, দেখো রাজশাহী রাম এখন চট্টগ্রামের বাজারেও পাওয়া যায়, ঢাকার বাজারেও পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তাহলে এক জায়গার উৎপাদিত পণ্য যখন অন্য জায়গায় অবস্থান পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করে তাকে বলা হয় স্থানগত উপযোগ। এরপর আসো সময়গত উপযোগ এবং হচ্ছে তোমার সেবাগত উপযোগ। সময়গত উপযোগটা কি? দেখো, শীতকালে যেটা আলু হয় সেটা গ্রীষ্মকালেও পাওয়া যায়, ধরতে গেলে সারা বছরই পাওয়া যায়। কখন পাওয়া যায়? সারা বছর। তাহলে এক মৌসুমের উৎপাদিত পণ্য, দেখো এক মৌসুমের উৎপাদিত পণ্য যখন অন্য মৌসুমে ব্যবহার করার মাধ্যমে যে উপযোগটা তৈরি হয়,
সেটাকে বলা হয় সময়গত বা কালগত উপযোগ। তোমাকে বলতে পারে যে তোমার গ্রীষ্মকালে উৎপাদিত হয়েছে সেটা শীতকালে পাওয়া যাচ্ছে, বা শীতকালে উৎপাদিত হয়েছে গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে, কোন উপযোগটা তৈরি হয়েছে, বলবা সময়গত উপযোগ। এবার বলবা মানুষের শ্রম এবং সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। কিগত উপযোগ? সেবাগত। যেমন ডাক্তার বলো, নার্স বলো, শিক্ষক বলো, এরা যে উপযোগটা তৈরি করে সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। এই জিনিসগুলো রিডিং পড়া তো, এই জিনিসগুলোতে আমি তেমন একটা জোর দিচ্ছি না। আমি যেগুলোতে জোর দিতে হবে সেগুলো তোমাদেরকে আমি একদম স্পেসিফিকভাবে আমি বলবো। মালিকানা বা সত্যগত উপযোগ কীরকম? কোনো দ্রব্য বা সেবার মালিকানা হস্তান্তরের মাধ্যমে, মালিকানা হস্তান্তর অর্থাৎ একজনের কাছ থেকে অন্যজনের কাছে যাবে, অন্যজনের কাছ থেকে আরেকজনের কাছে আসবে, এরকম যদি মালিকানা হস্তান্তর হয়, কি হয় বলতো? মালিকানা হস্তান্তর হয়, তখন সেটাকে বলা হয় মালিকানা বা সত্যগত উপযোগ। এক জিনিস মনে করে এখানে উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদিত পণ্যটা এখন তোমার হাতে আসবে, তোমার হাতে আসলে তার মানে তোমার মালিকানাটা তোমার হাতে চলে আসতেছে। তাহলে এরকম একটা জিনিস ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত এই জিনিসটা তৈরি হয়, মালিকানা বা সত্যগত উপযোগটা তৈরি হয়। এরপর দেখো জ্ঞানগত উপযোগ। মনে করো এই যে তোমরা এই যে দেখো ইউটিউব চ্যানেল থেকে তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি হচ্ছ, তারা হয়তো ইউটিউবে ক্লাসগুলো দেখতেছো, এই আমাদের ক্লাসগুলো দেখার পর তোমরা আমাদের এখানে আসতেছো, তাহলে আমাদের সম্পর্কে জানতে পারতেছো কোথায়? ইউটিউবে। তার মানে ইউটিউবে হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে। কি দিচ্ছে? বিজ্ঞাপন দিচ্ছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে তোমরা আমাদের সম্পর্কে জানতে পারতেছো এবং আমাদের বিষয়গুলো জানতে পারতেছো। মানুষ যখন কোনো বিষয়ে কোনো জায়গা থেকে নতুন অভিজ্ঞতা লাভ করে বা জ্ঞান লাভ করে, তখন যে উপযোগটা তৈরি হয় সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। সোজা কথা, ইউটিউব থেকে তোমরা আমাদের ক্লাসগুলো পাচ্ছ, পাওয়ার পর আমাদের কাছে আসতেছো, এই যে আসার মাধ্যমে একটা একটা অভাব পূরণ হচ্ছে, তোমাদের যেটা দরকার সেটা তোমরা আমাদের থেকে পাচ্ছ। এই যে অভাবটা পূরণ হচ্ছে কিসের মাধ্যমে পাচ্ছ? বিজ্ঞাপনের মাধ্যমে। আমরা ইউটিউবে বিজ্ঞাপন করছি, তোমরা ওখান থেকে জানতে পারছো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে জ্ঞানগত উপযোগ। আচ্ছা, এরপর আসো, এরপর দেখো উপযোগ পরিমাপ পদ্ধতি। আমি একটা জিনিস থেকে কতটুকু উপযোগ পাবো সেটা আমি পরিমাপ করব। সেটা পরিমাপ করার পদ্ধতি হচ্ছে দুটা। উপযোগ পরিমাপের পদ্ধতি কয়টা বলছি? দুইটা, মনে রাখতে হবে। উপযোগ পরিমাপ করার পদ্ধতি হচ্ছে দুটা। উপযোগ পরিমাপ করার পদ্ধতি কয়টি? দুটি। একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ, আমি এখানে লিখে দিচ্ছি সংখ্যাবাচক উপযোগ। আরটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। যেমন আমি তোমাদেরকে একটু বলি, আমি তোমাদেরকে একটু যদি বুঝাই বলি তখন তোমরা আর একটু ক্লিয়ার হতে পারবা। তাহলে একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ, একটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। যেমন দেখো, আমি এই কলমটা ব্যবহার করার মাধ্যমে যে উপযোগটা পাইছি সেটা যদি আমি 1, 2, 3, 4, 100, 200, 500, 600 এরকম যদি সংখ্যায় বলি, তখন সেটা সংখ্যাবাচক উপযোগ। তখন সেটা কি? সংখ্যাবাচক উপযোগ। আর যদি আমি এরকম 1, 2, 3, 4, 5, 6 না বলে যদি বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে যদি বলি, স্তরে স্তরে বলি, তখন সেটাকে বলবে পর্যায়বাচক উপযোগ। তাহলে সংখ্যার মাধ্যমে বললে সংখ্যাবাচক উপযোগ, সংখ্যা না বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে স্তরে স্তরে বললে সেটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। আর একটা উদাহরণ দিলে একটু সোজা হবে। মনে করো একটা ক্লাসে 2টা ছেলে আছে। কয়টা ছেলে আছে? একটা ক্লাসে হচ্ছে 2টা ছেলে আছে। একটা নাম হচ্ছে তোমার একটা নাম যদু, একটা নাম হচ্ছে যদু, একটা নাম হচ্ছে মধু। 2জন ছেলে আছে। তো আমি বললাম যদু হচ্ছে ফার্স্ট, যদু কি ফার্স্ট, আর মধু হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে দেখো ফার্স্ট যে সেকেন্ড বললাম, এটা যে পর্যায় থেকে বললাম সেটা হচ্ছে পর্যায়বাচক উপযোগের পর্যায়ে পড়ে। আর আমি যদি বলি যদু পাইছে 90 আর মধু পাইছে 80, যদু পাইছে 90, মধু পাইছে কত? 80। এই যে সংখ্যার মাধ্যমে যদি প্রকাশ করি তখন সেটা সংখ্যাবাচক উপযোগ। আর সংখ্যার মাধ্যমে না বলে যদি আমি বলি এটা ফার্স্ট ও সেকেন্ড এরকম যদি বলি, তখন সেটা হবে পর্যায়বাচক উপযোগ। তার মানে উপযোগ যেটা আমি উপযোগ পাচ্ছি সেটা যদি সংখ্যা দিয়ে বলি সংখ্যাবাচক উপযোগ, যদি সেটা সংখ্যা না বলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্তরে বলি তখন সেটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। এখন সংখ্যাবাচক উপযোগ এবং পর্যায়বাচক উপযোগের একটু বিস্তারিত ধারণা আমাদেরকে পাইতে হবে। এই যে এখানে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছি, এখানে যদিও নামটা দেখা যাচ্ছে না, আলফ্রেড মার্শাল। এ হচ্ছে আলফ্রেড মার্শাল এবং সে কি করছে? এই সংখ্যাগত উপযোগ বা পরিমাণবাচক উপযোগ, সংখ্যাবাচক উপযোগ, দেখো সংখ্যাগত উপযোগ বা পরিমাণবাচক উপযোগ, এরা হচ্ছে এক কথা, ঠিক আছে? এরা দুজন এক কথা। পার্থক্য দেখো, এটা পরিমাণবাচক আর এর যেটা পরে পড়বো সেটা হচ্ছে পর্যায়বাচক। তাহলে সংখ্যাবাচক উপযোগ কাকে বলে? বলছে বক্তার উপযোগ সংখ্যা দ্বারা, কি দ্বারা? সংখ্যা দ্বারা পরিমাপ করা হলে তাকে সংখ্যাবাচক উপযোগ বলে বা সংখ্যাগত উপযোগ বলে। মার্শাল, বাবা কে বলছে? মার্শাল তার ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি তত্ত্বে সংখ্যাবাচক উপযোগের ধারণাকে বিশ্লেষণ করে। তাহলে সংখ্যাবাচক উপযোগ ধারণা কে দিয়েছে? মার্শাল দিয়েছে। কে দিয়েছে? মার্শাল। সংখ্যাবাচক উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। দেখো, দূরত্ব পরিমাপ করি মিটার দিয়ে। দূরত্ব পরিমাপ করা হয় কি দিয়ে? মিটার। দূরত্ব পরিমাপ করি মিটার। তরল পদার্থ, পানি, তেল, এগুলো পরিমাপ করি হচ্ছে লিটার দিয়ে। আবার কঠিন পদার্থ যেগুলো শক্ত জিনিস সেগুলো পরিমাপ করি কেজি দিয়ে। একইভাবে উপযোগটা পরিমাপ করার একক কি? ইউটিল। উপযোগ পরিমাপের একক কি বলতো? ইউটিল।
মনে রাখি তো উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। সংখ্যাগত উপযোগের বেলায় সংখ্যাগত উপযোগের বেলায় রৈখিক পরিবর্তনযোগ্যতা সম্ভব, রৈখিক পরিবর্তনযোগ্য সোজাসুজি। আচ্ছা এই জিনিসগুলো তোমরা না বুঝতে চলো, এত প্যারা নেওয়ার দরকার নেই। তোমরা এতটুকু মনে রাখো সংখ্যাবাচক উপযোগ মানে হচ্ছে যেটি সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়। আর সংখ্যাবাচক উপযোগের ধারণা কে দিয়েছে? মার্শাল দিয়েছে। কে দিয়েছে? মার্শাল। দেখো রৈখিক পরিবর্তনযোগ্যতা এগুলো একটু হায়ার লেভেলের কথাবার্তা, এগুলো তোমরা এখন না জানলেও চলবে, তোমরা শুধু এতটুকু মুখস্থ রাখলে হবে। সংখ্যাগত উপযোগ মানে হচ্ছে যেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়। আর সংখ্যাগত উপযোগের ধারণা দিয়েছে কে? মার্শাল। সংখ্যাগত উপযোগ পরিমাপের একক কি? ইউটিল। এই তিনটা কথা মাথার মধ্যে রাখলে হবে। এরপর আসো পর্যায়বাচক উপযোগ। পর্যায়বাচক উপযোগ, পর্যায়বাচক উপযোগ এটা কিভাবে বলতেছি দেখো। বলা হচ্ছে পর্যায়গত উপযোগ কি? বক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ না করে বিভিন্ন স্তরে বিভক্ত করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে। এই ধারণাটা কে দিয়েছে? হিগস দিয়েছে। কে দিয়েছে? হিগস। কোথায় দিয়েছে? নিরপেক্ষ রেখা তত্ত্বে। তাহলে হিগস দিয়েছে, ওটা দিয়েছিল মার্শাল, এটা দিয়েছে কে? হিগস। কোথায় দিয়েছে? নিরপেক্ষ রেখা তত্ত্বে দিয়েছে। আর পর্যায়বাচক উপযোগ পরিমাপের একক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট ইউটিল বা মিটার টিটার লিটার টিটার এরকম কিছু নয়। এটা পরিমাপ করা হয় একক, দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে পরিমাপ করা হয়। এই মনে না রাখলেও চলবে, শুধু এতটুকু মনে রাখো বক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ না করে বক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ না করে বিভিন্ন স্তরে পরিমাপ করলে তাকে বলা হয় পর্যায়বাচক উপযোগ। পর্যায়বাচক উপযোগের ধারণা কে দিয়েছে? হিগস দিয়েছে। এই কথাগুলো মাথার মধ্যে রাখলে হবে, এই কথাগুলো মাথার মধ্যে রাখলে হবে। এর পরবর্তীতে আসো উপযোগের বিভিন্ন ধরন। উপযোগের বিভিন্ন ধরন রয়েছে। একটা হচ্ছে মোট উপযোগ, তোমার প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। উপযোগের ধরনের মধ্যে আমরা কয় ধরনের উপযোগ পাচ্ছি? 4 ধরনের। প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, গড় উপযোগ এবং হচ্ছে প্রান্তিক উপযোগ। কয় ধরনের উপযোগ পাচ্ছি? 4 ধরনের। মূলত তোমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, বাকি জিনিসগুলো তোমরা বাসায় পড়ে ফেললেও পারবা, বাট এখন যে জিনিসটা বলবো সেটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। দেখো আমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এখানে যদিও চলে আসছে এই জিনিসটা আসা যাবে না, আমি একটা গল্প বলবো, গল্পটা শুনো। গল্পটা যারা বুঝবে তারা হচ্ছে মোটামুটি আশা করি আর কোনো প্যারা খাবে না। গল্পটা বুঝতে পারলে আর কোনো প্যারা নাই। আচ্ছা দেখো গল্পটা কি, দেখো ওই যে মধুর কথা বলছি, মধুর কথা শুনো। মধু কি করছে? মধুর খিদে লাগছে, এই জন্য আমি তাকে আপেল দিচ্ছি। আমি আস্তে আস্তে বলবো, গল্পটা শুনো, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। আমি জানি এটা ইউটিউব থেকে অনেকেই ক্লাসটা দেখবা, যারা ক্লাসগুলো দেখবা তারা ভালো লাগলে ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবা। কারণ তোমরাই দেখতে পাচ্ছ এখানে ইউটিউবে আমাদের প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্টে না গিয়ে যদি তুমি এমনিতে দেখো তাহলে মজা পাবো না। তুমি জাস্ট কি করবা, ইউটিউবে আমাদের চ্যানেলে ঢুকবা, ইউটিউব চ্যানেলে ঢুকলে উপরে দেখবা হোম ভিডিওস, প্লেলিস্ট এরকম অপশান থাকে। কি থাকে বলো তো? হোম থাকে, ভিডিওস থাকে, প্লেলিস্ট থাকে। এই প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে চাইলে এখানে দেখবা, এখানে এইচএসসি ইকোনমিক্স নামে একটা প্লেলিস্ট আছে। এইচএসসি ইকোনমিক্স নামে একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে কমপক্ষে এখনো প্রায় 40+ ক্লাস দেওয়া আছে, ফ্রি ক্লাস দেওয়া আছে। সেকেন্ড পেপার পুরোটা দেয়, সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস পুরোটা শেষ করে দেওয়া আছে। এইচএসসি অ্যাকাউন্টিং নামে একটা প্লেলিস্ট আছে। অ্যাকাউন্টিংয়ে গেলে দেখবে অ্যাকাউন্টিংয়ের ক্লাসগুলো দেওয়া আছে। এইচএসসি ইংলিশে যাবা, ইংলিশে গেলে দেখবে ইংলিশের ক্লাসগুলো প্রায় দেওয়া আছে, যদিও পুরোপুরি দেওয়া হয়নি, এগুলো দেওয়া হচ্ছে আস্তে আস্তে। তো ইকোনমিক্স পুরোটা দেওয়া আছে, তোমরা ইকোনমিক্সটা পুরোটা রেখে নিতে পারো। তো এই ক্লাসগুলো দেখার পর যদি ভালো লাগে, তুমি একজন বন্ধুকে মেনশন করলে তো লস নাই, তাই না? ভালো জিনিস পাচ্ছে সবাই, ঠিক আছে? তোমরা প্লেলিস্টে যাবা, হোম ভিডিওস প্লেলিস্ট, এখানে প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে না গেলে কিন্তু তুমি ভিডিওগুলো পাবা না, সবগুলো ক্লাস পাবা না। প্লেলিস্টে চাইলে দেখবা যে এখানে প্রায় সব ভিডিও একদম সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে? একদম সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এটা একটু বলে দিলাম, অনেকে ভিডিওগুলো পাই না এই জন্য বলে দিলাম। দেখো মধুর কি লাগছে? খিদে লাগছে। মধুকে আমরা কি খাবো? আপেল খাবো। তো আপেল দেখতে কি এরকম হয়? আপেল দেখতে প্রায় একটু এরকম হয়। আমি আপেল যদি রাখতে যাই না, তারপর আমি চেষ্টা করতেছি যদি কোনো রকম আপেলের মতো কিছু একটা হয়, পেয়ারা হোক বা আপেল হোক, যাই হোক, আমি আঁকার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? কেউ যদি ভালো আর্টিস্ট হয়ে থাকো তাহলে আমাকে একটা আঁকির কোর্স শিখাইও। হ্যাঁ, মনে করো মধুর কি লাগছে? খিদে লাগছে। মধুকে আমরা কি দিব? আপেল দিব। মধুকে আমরা কি দিচ্ছি? আপেল দিচ্ছি। মধুকে আমি খিদে লাগছে যখন, মধুকে আমি বললাম, মধু তুমি প্রথম আপেলটা খাও। একটা জিনিস বলে দিই আগে, এই গল্পটা ভালো করে মাথার ভিতরে ঢুকাইতে পারলে কিন্তু তোমার আর প্যারা থাকবে না। গল্পটা যদি মাথার ভিতরে ঢুকাইতে পারো একদম প্যারা থাকবে না। তো আমি মধুকে বললাম, মধু তুমি প্রথম আপেলটা খাও, তো একটা জিনিস বলতে গেছিলাম যে এখানে প্রত্যেকটা আপেল কিন্তু একদম সেম, মানে প্রত্যেকটা আপেলের ক্ষমতাও সেম,
প্রত্যেকটা আপেলের ওজনও সেম, প্রত্যেক আপেলের যে গুণ আছে বা উপযোগ আছে উপযোগটা সেম। মনে করো এটার উপযোগ যদি 5 হয়, এটারও 5 5 5 5, এটা যদি 10 হয়, এটা সবগুলো 10 করে উপযোগ আছে, 10 করে কিন্তু সবগুলোর উপযোগ আছে, সবগুলোর ক্ষমতা সেম। কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায় দেখো, মধুকে আমি যখন প্রথম আপেলটা দিলাম, মধুর যোগ কী দিয়ে লাগছে, প্রথম আপেলটা খাবার পর ও বলো স্যার 10-এ 10, মনে করো সবগুলো আপেলের 10 করে উপযোগ আছে। কয় করে উপযোগ আছে? 10 করে, 10 10 10 10 10 10 10 করে উপযোগ আছে। কিন্তু প্রথম আপেলটা মধু খাবার পর বললো স্যার এটাতে 10-এ 10, 10-এ 10। এরপর বললাম মধু তুমি দ্বিতীয় আপেল খাও। কোন আপেল খাও? দ্বিতীয় আপেল। মধু দ্বিতীয় আপেল খাওয়ার পর সে বলল স্যার এটা আগের মতো মজা লাগে নাই, মজাটা একটু কমে গেছে, এই জন্য সে দিল 10-এ কত? 8। এবার বললাম মধু তৃতীয় আপেল খাও। তৃতীয় আপেল খাইছে, ও বললো স্যার মজাটা আরো কমে গেছে। বললাম চতুর্থ আপেল খাও, বললো স্যার মজা আরো কমে গেছে। বললাম পঞ্চম আপেল খাও, বললো স্যার মজা তো আর লাগতেছে না তেমন আগের মতো। বললাম ষষ্ঠ আপেল খাও, বললো স্যার কোনো মজাই পাই নাই, ষষ্ঠ আপেল থেকে কোনো মজাই পাই নাই। বললাম এবার তুমি সপ্তম আপেল খাও। সপ্তম আপেলটা খাওয়ার পর মধু বললো স্যার আমি পারতেছি না, আমার অসুস্থ লাগতেছে, অর্থাৎ সে বমি করে দিল, ধরে নাও বমি করে দিচ্ছে, মানে সপ্তম আপেলটা। এটা তো খাওয়ার পর তো তার মজা লাগে না, বারবার যদি একটা জিনিস খেতে থাকো ওটার প্রতি বিরক্ত চলে আসবে, এবং জোর করে যদি তোমাকে আরেকটা খাওয়ানো হয় অতিরিক্ত, তুমি অবশ্যই বমি করবে বা অসুস্থ হবা। তো ঘটনাটা এভাবে ঘটলো। এখন এই যে দেখো আমি যে এখানে লিখলাম 10 8 4 2 -2, এখানে যে লিখলাম, এইখানে আমি আপেল থেকে যে উপযোগ পাইছি এগুলো কি পর্যায়বাচক উপযোগে প্রকাশ করছি নাকি সংখ্যাবাচক উপযোগে প্রকাশ করছি? বলো তো, এগুলো কি পর্যায়বাচক নাকি সংখ্যাবাচক? তোমরা একটু জানো তো, কমেন্টটা একটু করে জানো তো, জাস্ট এই কথাটা একটু শুনতে চাই তোমাদের মধ্যে যারা যুক্ত হয়েছে তারা একটু বলো। যারা যুক্ত হয়েছে তারা একটু জানো এটা কি সংখ্যাবাচক নাকি পর্যায়বাচকের মধ্যে দিয়েছে, কোনটা হবে? হ্যালো হ্যালো, জি জি, আচ্ছা ভাই একটু পরে কল দাও, একটু ক্লাসে আসছি, ক্লাসটা শেষ করে তারপর তোমার সাথে কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে, একটু জানো পোলাবাইন যদি জানাইতে পারো, তোমরা কি জানাইতে পারবা? সংখ্যাবাচক, একজনে বলছে সংখ্যাবাচক। আচ্ছা শ্রেয়া বলছে সংখ্যাবাচক, আর কেউ কি বলতে পারবা? আচ্ছা যাই হোক, সংখ্যাবাচক উপযোগ, ঠিক আছে সংখ্যাবাচক, যেহেতু সংখ্যায় পরিমাপ করছি। তো এখন আমি এখান থেকে তোমাদেরকে ওই জিনিসটা বুঝতে পারছি যে উপযোগের, আমরা একটু আগে উপযোগের একটা ধরন পড়ে আসে, এই যে এখানে প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, গড় উপযোগ, এগুলো বোঝানোর চেষ্টা করতেছে। এগুলো বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে এই জায়গাটা আছে। এখন খেয়াল করো, মধু প্রথম আপেল ভোগ করে যে উপযোগটা পাইছে, প্রথম আপেল ভোগ করে যে উপযোগটা পাইছে, মধুর কথা লাগবে না, মধু প্রথম আপেল ভোগ করে যে উপযোগটা পাইছে তাকে আমরা বলবো প্রাথমিক উপযোগ। কি বলবো বলতো? প্রাথমিক উপযোগ। মধু প্রথম আপেল ভোগ করে যে উপযোগটা পাইছে তাকে আমরা কি বলবো? প্রাথমিক উপযোগ বলবো। কি বলবো? প্রাথমিক উপযোগ বলবো। প্রথম আপেলটা ভোগ করে কত পাইছে? 10। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে এখানে প্রাথমিক উপযোগ কত, আমরা বলবো 10। এবার খেয়াল করো, এখানে কয়টা আপেল পাইছে? 7টা। আমি যদি বলি ও মোট কত উপযোগ পাইছে, তাহলে 10-এর সাথে 8 যোগ করলে, প্রথমে তো 10, 10-এর সাথে 8 যোগ করলে হচ্ছে 18, তারপর হচ্ছে তোমার তৃতীয়টা যোগ করার পর যদি হয় কত হবে? 24 হবে। এরপর চতুর্থটা যোগ করে কত হবে? 28 হবে। এরপর এটা যোগ করে কত হবে? তোমার 30 হবে। এরপর এটা যোগ করে কত হবে? তাও 30 হবে। তারপর এটা যোগ করলে কত হবে? এটা তো যোগ করবো না, এটা হচ্ছে বিয়োগ, যেহেতু বিয়োগ সেটা হচ্ছে মাইনাস হবে, সুতরাং 28। তাহলে দেখো এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছে 28। বলতো এই 28 কি শুধু একটা দ্রব্য ভোগ করে নাকি 7টা দ্রব্য ভোগ করে? অবশ্যই 7টা দ্রব্য ভোগ করে। এখানে যে 30 দেখতে পাচ্ছ, এই 30টা কি একটা দ্রব্য ভোগ করে নাকি 6টা দ্রব্য ভোগ করে? অবশ্যই 6টা দ্রব্য ভোগ করে, কারণ এই যে 6টা যোগ করছে এই জন্য তো 30। এখানে যেটা 30 দেখতে পাচ্ছ সেটা কি একটা দ্রব্য ভোগ করে নাকি 5টা দ্রব্য ভোগ করে? অবশ্যই 5টা, কারণ 10 8 6 4 2 এগুলো যোগ করে 30। আর এখানে যেটা 28 দেখতে পাচ্ছ সেটা অবশ্যই কয়টা দ্রব্য ভোগ করে? 4টা দ্রব্য ভোগ করে। এখানে যে 24 দেখতে পাচ্ছ সেটা কয়টা দ্রব্য ভোগ করে? সেটা হচ্ছে তোমার ধরে নাও কত দ্রব্য ভোগ করেছে? 1টা 2টা 3টা। এই যে 18 পাইছি সেটা কয়টা দ্রব্য ভোগ করে? 2টা দ্রব্য ভোগ করে। এই যে 10 পাইছি সেটা কয়টা দ্রব্য ভোগ করে? 1টা দ্রব্য ভোগ করে। তাহলে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, শুধু আমি 7টা দ্রব্য ভোগ করে কত পাইছি? 28। 6টা দ্রব্য ভোগ করে কত পাইছি? 30। 5টা দ্রব্য ভোগ করে কত পাইছি? তাও 30। 4টা দ্রব্য ভোগ করে কত পাইছি? 28। 3টা দ্রব্য ভোগ করে কত পাইছি? 24। 2টা দ্রব্য ভোগ করে 18। একটা দ্রব্য ভোগ করে হচ্ছে 10। তার মানে এগুলো হচ্ছে দ্রব্য ভোগের একক। দ্রব্য ভোগের
একক। কোনগুলো দ্রব্যভোগের একক? এই 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে দ্রব্যভোগের একক। আর এখানে যে একটা খাওয়ার পর যে 10টা পাইছি, বা 2টা খাওয়ার পর যে 18 পাইছি, 3টা খাওয়ার পর যে 24 পাইছি, 4টা খাওয়ার পর যে 28 পাইছি, 30 পাইছি কয়টা? 5টা খাওয়ার পর। এই 30 পাইছি কয়টা? 6টা খাওয়ার পর। এই 28 পাইছি কয়টা? 7টা খাওয়ার পর। এখানে যে উপযোগগুলো দেখতে পাচ্ছ এগুলো তো সিঙ্গেল না, এগুলো কয়েকটা সমষ্টি। আর কয়েকটা সমষ্টি হলে সেটাকে বলা হয় মোট উপযোগ। কি উপযোগ বলা হয়? মোট উপযোগ বলা হয়। তাইলে মোট উপযোগ মানে কি? আবার শোনো, মোট উপযোগ মানে কি? কোনো দ্রব্য, মনে করো এখানে আপেল খাইছে, এই আপেল খাওয়ার পর যে উপযোগগুলো পাওয়া গেছে ওগুলো যদি যোগ করা হয় তবে সেটা কি হবে? মোট উপযোগ। এখন আমাকে যদি জিজ্ঞেস করে মধু একটা আপেল খাইছে, কয়টা আপেল? তাহলে কত পাইছে? 10। যদি জিজ্ঞেস করে মধু 2টা খাইছে, বাবা দ্বিতীয় বললে 8, দ্বিতীয় একক বললে 8 হবে। কিন্তু আমাকে বলছে কয়টা আপেল খাইছে, ও দ্রব্যভোগের এককে বলছে 2টা আপেল খাইছে। তাহলে মানে 2টা মানে কি? প্রথম একটা খাইছিল 10, এরপরে খাইছে 8, তাহলে 18। 3টা খাইছে, 3টা খাওয়া মানে কি? 10ও পাইছে, 8ও পাইছে, 6ও পাইছে, 3টা খাওয়ালে 24। এখানে বললো 4টা খাইছে, কয়টা খাইছে? 4টা মানে কি? 28। কেন? এই যে 4টা যোগ করছি। এবার বলছে 5টা খাইছে, তার মানে এই 5টা যোগ করলে যা হয়, 5টা যোগ করলে হচ্ছে 30। তার মানে যোগ করে পাইছে, যোগ করে এই যে 10, 18, 24, 28, 30 এই যে পাইছে ওগুলোকে বলা হয় মোট উপযোগ। কি উপযোগ? মোট উপযোগ। এবং এই মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করলে দেখো মোট উপযোগ এই যে 10কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত পাবো? 10 পাবো। এই 18কে যদি দেখো 18কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 9 পাবো। এই যে 24কে যদি 3 দিয়ে ভাগ করি, কত পাবো? 3 8 24। এই 28কে যদি 4 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 4 দিয়ে। 4 কত? 28, 4 7 28। 30কে যদি 5 দিয়ে ভাগ করি 6, 30কে যদি 6 দিয়ে ভাগ করি 5, 28কে যদি 7 দিয়ে ভাগ করি 4। তাহলে দেখো মোট উপযোগকে, বাবা কাকে? মোট উপযোগকে কি দিয়ে ভাগ করছে? এই যে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করছে। মোট উপযোগকে কি দিয়ে ভাগ করছে? দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করছে। আর মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করলে যে উপযোগগুলো পাওয়া যায় এগুলোকে বলা হয় গড় উপযোগ। এগুলোকে বলা হয় কি? গড় উপযোগ। তাহলে একদম সোজা কথা, মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করলে কি? গড় উপযোগ। এগুলোকে আমি আরো একটু সহজ করার চেষ্টা করবো। আপাতত এমনিতে সোজাসুজি বলে ফেলতেছে, তারপর পরবর্তীতে এরপর খেয়াল করো। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। কি উপযোগ বলতো? প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগ মানে কি? প্রান্তিক শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। প্রান্তিক শব্দের অর্থ কি? পরিবর্তন। আচ্ছা, প্রান্তিক উপযোগটা আমরা এইভাবে না বুঝে সোজাসুজি করে ফেললে তখন আরো ভালো মতো বুঝবা, ঠিক আছে? আচ্ছা, প্রান্তিক উপযোগটা আমি এখন বুঝাচ্ছি না, সেটা আমি সোজা করে বুঝাবো। আচ্ছা, সোজা করে বোঝানোর আগে আমি এই যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসটা আমি তোমাদেরকে মুছে আবার দেখাচ্ছি। একটু কষ্ট করে মুছে ফেলি, এটা মোছার পর তোমাদেরকে আবার কষ্ট করে আবার দেখাবো, প্যারা নেই। এই জিনিসটা আমি যে বললাম সেটা আমি আবার এখানে বলতেছি। এখানে 6 ছিল, এখানে 8 ছিল। বলছি মধু কি করছে? দ্রব্যভোগ করছে। দ্রব্যভোগের একক, এখানে দ্রব্যভোগের একক লিখবো, ঠিক আছে? এটা আমি একটা বক্স করি, হ্যাঁ, বক্স করলে বোধহয় আর তোমাদের প্যারা হবে না। এক সাইডে দেখাচ্ছে হচ্ছে মোট উপযোগ। কি উপযোগ? মোট উপযোগ। আর সাইডে দেখাচ্ছে হচ্ছে গড় উপযোগ। আর সাইডে দেখাচ্ছে হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, লেখাগুলো চুদুরবুদুর হচ্ছে, যাই হোক সমস্যা নেই। দেখো, আমি যদি বলি আমি একটা দ্রব্যভোগ করছি, বললাম আমি কয়টা দ্রব্যভোগ করছি? মধু কয়টা খাইছে? একটা খাইছে। একটা খাইলে 10। যদি বলি 2টা খাইছে, 2টা খাইলে মানে কি? প্রথমটাও খাইছে, দ্বিতীয়টা খাইছে। দেখো 2টা মানে হচ্ছে 2টা খাইছে, তাহলে 10-এর সাথে 8 যোগ করলে হচ্ছে 18। যদি বলি 3টা খাইছে, তাহলে 10, 8, 6 যোগ করলে কত হবে? তোমার 24। যদি বলি 4টা খাইছে, তার মানে 10, 8, 6, 4 কত? 28। যদি বলি 5টা খাইছে, 10, 8, 6, 4, 2 তার মানে 30। যদি বলি 6টা খাইছে, 6টা খাইলে যোগ করলে এই যে এখানে লাস্টটা তো 0, 6টা খাইলে তাও 30। যদি বলি 7টা খাইছে, একদম 7টা, তাহলে এদিকে মাইনাস আছে, এই জন্য এটা হয়ে যাবে 28। এটা হয়ে যাবে কি? 28। একটা আগে দেখলাম মোট উপযোগ। মোট উপযোগটা কিভাবে পাইছে? যোগ করে পাইছে। এবার বললাম কি মোট উপযোগ থেকে আমাকে পরীক্ষায় বলবে গড় উপযোগ বের করো, প্রান্তিক উপযোগ বের করো।
মোট উপযোগ থেকে কি বের করতে বলবে? মোট উপযোগ থেকে গড় বের করতে বলবে এবং কি বের করতে বলবে? প্রান্তিক বের করতে বলবে। কিভাবে বের করবো? দেখো, মোট উপযোগ থেকে যখন গড় উপযোগ বের করতে যাব তখন আমাদের কাজটা কি? মোট উপযোগকে, দেখো মোট উপযোগকে, এই যে 10 আছে, এটাকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করতে হবে, দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 24কে 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 8, 28কে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে তখন হবে 7, 30কে 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে তখন হবে 6, এই 30কে 6 দিয়ে ভাগ করলে হবে 5, আর এই 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে আমি কি বলতে চাচ্ছি? দেখো এখানে যে গড়টা দেখতে পাচ্ছি, গড়টা আমি একটু লিখে দিই। মোট উপযোগকে, বাবা কাকে? মোট উপযোগকে। কাকে বলো না? মোট উপযোগকে যদি দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করা হয়, দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করা হয়, তখন যে উপযোগটা পাওয়া যাবে তাকে বলা হয় গড় উপযোগ। মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? গড় উপযোগ পাওয়া যাবে। ঠিক আছে, এতটুকু মাথার মধ্যে রাখতে হবে, এতটুকু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করো প্রান্তিক উপযোগটা খেয়াল করো। প্রান্তিক উপযোগটা কিভাবে বের করতে হবে? প্রান্তিক উপযোগ শব্দের, দেখো এই প্রান্তিক শব্দটা খেয়াল করো। প্রান্তিক শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। প্রান্তিক শব্দের অর্থ কি বলতো? পরিবর্তন। আর পরিবর্তন শব্দটা বের করতে হয় বিয়োগ করে। কি করে বাবা? বিয়োগ করে। প্রান্তিক বের করতে হয় কি করে? বিয়োগ করে। প্রান্তিক মানে কি? পরিবর্তন। পরিবর্তন বের করতে হয় কি করে? বিয়োগ করে। কিভাবে বিয়োগ করবো? দেখো, আমি যদি কোনো কিছু না খাইতাম, আমার কোনো উপযোগ পাইতাম না। দেখো আমি যখন দ্রব্যভোগের এক একক পরিবর্তন করছি, কয় একক পরিবর্তন করছি? এক একক পরিবর্তন করছি। এখানে দেখো 0 থেকে 10 হয়েছে, তার মানে আমার উপযোগের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে 10। আমি যখন 1টা থেকে 2টাতে গেলাম, 1টা থেকে কয়টাতে গেলাম? 2টা গেলাম, তখন দেখো আমার প্যাকের মধ্যে 10 থেকে এখন প্যাকের ভিতরে কত হয়েছে? 18 হয়েছে। তার মানে বেড়ে গেছে। কত বাড়ছে বলতো? 8। পরিবর্তন মানে 8 বেড়ে গেছে। 2 থেকে যখন 3-এ গেলাম, 2 থেকে যখন কততে গেলাম? 3-এ গেলাম, দেখো 18 থেকে কত হইলো? 24। তাহলে বাড়ছে না কমছে? অবশ্যই 18 থেকে 24 হচ্ছে মানে বাড়ছে। কত বাড়ছে? 6 বাড়ছে। আবার 3 থেকে যখন 4-এ গেলাম, 3 থেকে যখন কোথায় গেলাম? 4-এ গেলাম, 24 থেকে কততে গেছে? 28-এ গেছে। 24 থেকে কততে গেছে? 28, তার মানে বেড়ে গেছে 4। 4 থেকে যখন 5-এ গেলাম, 4 থেকে যখন কোথায় গেলাম? 5-এ, 28 থেকে কততে গেল? 30-এ গেল। বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 2। 5 থেকে যখন 6-এ গেলাম, 5 থেকে যখন 6-এ গেলাম, দেখো 30 থেকে 30 বাড়েও নাই কমেও নাই, তার মানে 0। এবার 6 থেকে যখন 7-এ গেলাম, 6 থেকে যখন 7-এ গেলাম, আর এটা হয়ে গেল কি? 30 থেকে 28, 28 মানে কমে গেছে, কমে গেছে এই জন্য -2, কমে গেছে এই জন্য কি? -2। দেখা যাচ্ছে কিনা -2 লাস্টে? আচ্ছা দেখা যাবে হয়তো। এই যে দেখো প্রান্তিক মানে পরিবর্তন, পরিবর্তন বের করতে হয় কি করে? বিয়োগ করে। এখন মনে রাখতে হবে, দেখো গড় মানে হচ্ছে ভাগ। গড় মানে কি? তাহলে আমি কিছু কথা লিখে দিচ্ছি, একটু শুনো। গড় মানে ভাগ, একটু সুন্দর করে লিখি, হ্যাঁ। গড় মানে হচ্ছে ভাগ, আর প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ। প্রান্তিক মানে কি? বিয়োগ। এখন এই যে ভাগ করব বা বিয়োগ করব, এগুলো কাকে করব বাবা? এগুলো সবগুলো করব কার সাথে? মোট উপযোগের সাথে। অনেকে কি করে? এখানে কাজ করে ফেলে। এখানে না, সবগুলো কাজ হবে কার সাথে? মোট উপযোগের সাথে। কার সাথে? মোট উপযোগের সাথে। একদম ভালোভাবে মুখস্থ করে ফেলো, ভালোভাবে মুখস্থ করে ফেলো, একদম ভালোভাবে মুখস্থ করে ফেলো। গড় মানে ভাগ। গড় মানে কি? ভাগ। গড় মানে কি? ভাগ। ভাগটা কাকে করব? মোট উপযোগকে করব। দরকার হলে খাতায় লিখে নাও, গড় মানে ভাগ। এই ভাগটা কার সাথে হবে? মোটের সাথে হবে। প্রান্তিক উপযোগ মানে বিয়োগ, এটা কার সাথে হবে? তাও মোটের সাথে হবে। তাও কার সাথে হবে? মোটের সাথে হবে, বাইরে কোনো কারোর সাথে হবে না। সবকিছু কার সাথে হবে? মোট। তাহলে মানে গড় উপযোগ বের করতে বললেও মোট উপযোগ লাগবে, প্রান্তিক উপযোগ বের করতে বললেও মোট উপযোগ লাগবে। আবার শোনো, গড় উপযোগ বের করতে বললেও মোট উপযোগ লাগবে, প্রান্তিক উপযোগ বের করতে বললেও মোট উপযোগ লাগবে। সব জায়গায় কি লাগবে? মোট উপযোগ লাগবে। গড় বের করতে বলবো, প্রান্তিক বের করতে বলবো, এতটুকু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এখন প্রান্তিক উপযোগের একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? ওই সংজ্ঞাটা প্রেক্ষিতে আমরা দরকার হলে প্রান্তিক উপযোগটা আবার একটু বুঝবো। আপাতত আমি তোমাদেরকে আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। এই জিনিসটা আমি একটু মুছে ফেলি, আর জিনিসটা একটু মুছে ফেলি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো আমি দ্রব্যভোগ করলাম, মনে রাখতে হবে দ্রব্যভোগকে আমরা কিউ দ্বারা প্রকাশ করবো, হ্যাঁ। আমি এখানে মনে করো মোট উপযোগ লিখলাম, মোট উপযোগ। মোট উপযোগকে আমরা টিউ বলি। কি বলি বলো তো? টিউ। 1টা 2টা 3টা 4টা 5টা ধরে নাও আমার খাচ্ছি, ঠিক আছে? তো ধরলাম 9, প্রথমটাতে 9 পাইলাম, তারপরটাতে হচ্ছে তোমার 15 পাইলাম, তারপরটাতে 18 পাইলাম, তারপরটাতে 18 পাইলাম, তারপরটাতে হচ্ছে 15 পাইলাম। তাহলে আমার কি দেওয়া আছে? মোট দেওয়া আছে। আমাকে বের করতে বলছে কি উপযোগ? গড় উপযোগ। গড় উপযোগকে আমরা বলি এইউ। বলছে কি বের করো? প্রান্তিক উপযোগ। কি উপযোগ? প্রান্তিক উপযোগ।
প্রান্তিক উপযোগকে আমরা বলি এমইউ, মার্জিনাল ইউটিলিটি। এগুলো তোমাদেরকে আমি একটু পরে এই পিডিএফ দেখাবো, ওখানে পাবো। মোট উপযোগ মানে টিইউ, গড় উপযোগ মানে এইউ, প্রান্তিক উপযোগ মানে হচ্ছে এমইউ। তাহলে আমি বলেছি মোট থেকে কি বের করবো? গড় বের করবো। মোট থেকে কি বের করবো? গড়। আর মোট থেকে গড় বের করতে হয়, গড় বললে কি করবো? ভাগ করবো। গড় বললে কি করবো? ভাগ করবো। ঠান্ডাতে চলে আসছে এসিতে, কি কাজ? আচ্ছা, তাহলে দেখো গড় বললে কি? ভাগ। গড় বললেই ভাগ। ভাগটা কাকে করবো? মোটকে করবো। যেমন 9কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে। 15কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7.5 হবে। 18কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে। 18কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4.5 হবে আই থিঙ্ক। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। এই যে দেখো কিভাবে পাইছি, কিভাবে পাইছি? দেখো মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ, 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 মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ। তাহলে গড় বললেই ভাগ। কাকে ভাগ? মোটকে ভাগ। কি দিয়ে ভাগ? ওই যে এখানে যা থাকে তা দিয়ে ভাগ, এখানে যা থাকে তা দিয়ে ভাগ। তাহলে গড় বললেই ভাগ। গড় বললে কি? ভাগ। এবার ঘটনাটা শোনো, গড় বললে ভাগ বুঝে গেছি। এবার বলছি প্রান্তিক বললে কি বলতে হচ্ছে? প্রান্তিক বললে বিয়োগ। প্রান্তিক বললে কি হবে? বিয়োগ। প্রান্তিক বললে কি? বিয়োগ। তাহলে দেখো প্রান্তিক বললে যেহেতু বিয়োগ, তাহলে প্রান্তিকগুলো বের করি। আমি যদি কোনো কিছু না খাইতাম আমার কোনো উপযোগ থাকতো না। এদিকে 1 একক খাইছি, এদিকে বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 9 বেড়ে গেছে। এই 9টাই প্রান্তিক। 1টা থেকে 2টাতে আসছি, 1টা থেকে 2টাতে আসছি, 9 থেকে 15 হয়ে গেছে। তার মানে বেড়ে গেছে। কত বেড়ে গেছে? অবশ্যই বেড়ে গেছে কত? 6। 2 থেকে 3 আসছি, 15 থেকে 18 হয়ে গেছে। উপযোগ বাড়ছে না কমছে? বাড়ছে। পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে কত কি হয়েছে? বাড়ছে। কত বাড়ছে? 3 বাড়ছে। এই 3টা হচ্ছে প্রান্তিক। 3 থেকে 4 আসছি, 18 থেকে 18, 18 থেকে 18 বাড়ছে নাকি কমছে? কিছুই হয় না, তার মানে 0। 4 থেকে 5 আসলাম, 18 থেকে কত হয়েছে? 15 হয়েছে। বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 3। এই জন্য -3। কমছে এই জন্য কি? -3। তাহলে প্রান্তিক বললে বিয়োগ, প্রান্তিক বললে কি? বিয়োগ। আর গড় বললে ভাগ। গড় বললে কি? ভাগ। কে কে? নাইম ভাই? হ্যাঁ লাইভ। আচ্ছা ঠিক আছে, আমরা জিনিসটা বুঝতে পেরেছি আশা করি। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলে ফেলি। যদি উল্টা সাইড থেকে আসতে বলে, মনে করো আমার কাছে হচ্ছে এই জিনিসটা নাই, মোট উপযোগটা নাই। কি নাই? মোট উপযোগ নাই। এই সাইডটা একটু মুছে ফেলি, এটা একটু গছপছ হয়ে গেছে আমার, এটা একটু মুছে ফেলি, সমস্যা নেই। ঠিক আছে, 7.5, এটা ছিল কত? এটা ছিল 3। আচ্ছা, মোটটা নাই আর দ্রব্যভোগটা আছে। দ্রব্যভোগটা থাকবে সব জায়গায়, দ্রব্যভোগ না থেকে থাকবে না। 1 2 3 4 5। তো আমার কি নাই? মোট নাই। ধরে নাও গড়ও নাই। কি নাই বাবা? গড়ও নাই। দেওয়া আছে কি? প্রান্তিক। তাহলে আমরা একটু আগে বলছি মোট থেকে প্রান্তিক উপযোগ বের করতে হয় কি করে? বিয়োগ করে। এখন প্রান্তিক থেকে মোটে আসতে যাচ্ছে, মোট থেকে প্রান্তিকে গেছিলাম বিয়োগ করে, এখন প্রান্তিক থেকে মোটে আসতে যাচ্ছে, তাহলে বিয়োগ করে গেছি। এখন আসবো উল্টা কাজ করে। উল্টা মানে কি? বিয়োগ করলে উল্টা কাজ হচ্ছে যোগ, বিয়োগ করলে উল্টা কাজ কি? যোগ করতে হবে। তাহলে কিভাবে যোগ করতে হয়? অনেকে ভুল করে বাবা, দেখো খেয়াল করো, ভুলগুলো আগে দেখো। প্রথমে লিখে দেখো 9 যোগ করতে হবে। 9 কিভাবে? এই যে 9 সাথে 6 যোগ করে, 9 সাথে 6 যোগ করলে কত হয়? 15 হয়। এরপর কি করে? 6 সাথে 3 যোগ করলে 9 লিখে, 3 সাথে 0 যোগ করলে 3 লিখে, আবার 3 সাথে -3 লিখে 0 লিখে। এটা কিন্তু ভুল। এটা কি? ভুল। ও কি করছে বলতো? 9 লিখছে। 9 সাথে 6 যোগ করে কত লিখছে? 15 লিখছে। আবার 6 সাথে 3 যোগ করে কত লিখছে? 9 লিখছে। 3 সাথে 0 যোগ করলে কত লিখছে? 3 লিখছে। আবার এই যে 0 সাথে -3 যোগ করে, এটা তো -3 লিখছে। এরকম অনেকে ভুলভাল করে, এটা কিন্তু ভুল, এভাবে করা যাবে না। খেয়াল করো। প্রান্তিক উপযোগ মানে কি? প্রান্তিক উপযোগ মানে হচ্ছে আমি প্রথমটাকে, দেখো প্রথমটাকে 9 পাইছি, দ্বিতীয়টাকে 6 পাইছি, তৃতীয়টাকে 3 পাইছি, চতুর্থকে কোনো মজা পাই নাই, পঞ্চমটাকে মাইনাস, আমার অসুস্থ হয়ে গেছে বা আমার ঋণাত্মক অবস্থা তৈরি হয়ে গেছে, এরকম। তার মানে দেখো এগুলো তো ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমাকে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে না, আমাকে বলছে একটাকেই কত পাইছি? একটাকেই পাইছি 9। এখানে 2 মানে হচ্ছে দ্বিতীয় বুঝায় না, কিন্তু দ্বিতীয় বুঝায় না। এই দ্বিতীয় মানে হচ্ছে 6,
আর দুই মানে হচ্ছে এই দুইটা খাবার পর, দুইটা খাবার পর কত 15। আর এখানে 3 মানে হচ্ছে এই তিনোটা খাবার পর কত, তিনোটা খাবার পর কত হবে 18। 4 মানে হচ্ছে এই 4টা খাবার পর কত, 4টা খাবার পর তাও কোনো লাস্টে কোনো পরিবর্তন আসে না, সুতরাং 18। এই 5 মানে কত, এই 5 মানে হচ্ছে 500টা খাবার পর, 500টা খাবার পর ওটা আমার থেকে কমে গেছে, ওই যে ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এটা কাজটা কীভাবে করবো, প্রথমে 9 লিখবো, 9-এর সাথে 6 যোগ করে 15 লিখবো, 15-এর সাথে 3 যোগ করে 18 লিখবো। দেখো এখানে যোগ না, মোট উপযোগের মধ্যে যোগ। 9 লিখবো, 9-এর সাথে 6 যোগ করে 15 লিখবো, 15-এর সাথে 3 যোগ করে 18 লিখবো, 18-এর সাথে 0 যোগ করে 18 লিখবো, 18-এর সাথে -3 যোগ করলে 15 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মোট উপযোগ। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যার মতো, রাইট। তো এবার ঘটনাটা দেখো, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তোমরা 9 10 যেটা করছো। এবার এখান থেকে যদি গড় বের করতে বলে, গড় মানে কি বলছি, গড় মানে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে, মোটকে ভাগ করতে হবে। তাহলে মোট তো আছে এখন, এবার মোটকে যখন ভাগ করবা গড়গুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এই হলো কথাবার্তা, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে আরো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরে দাও এই যে কিউ, কিউ মানে কি বলছে, কিউ মানে হচ্ছে দ্রব্যভোগ, অর্থাৎ আমি কয়টাকে দ্রব্য খাইছি সেটা এখানে লেখা থাকবে। হ্যাঁ, কিউ দেওয়া আছে আর এখানে এমইউ দেওয়া আছে। তাহলে কিউ দেওয়া আছে মনে করো 1 2 3 4 5, আর এমইউতে দেওয়া আছে মনে করো, এমইউতে কত দেওয়া আছে, এমইউতে কত দেওয়া থাকবে, 12 দেওয়া থাকবে, 8 দেওয়া থাকবে, 7 দেওয়া থাকবে, 0 দেওয়া থাকবে, -4 দেওয়া আছে, ধরে নাও এটা। তাহলে আমার কি দেওয়া আছে, এমইউ। কি দেওয়া আছে, এমইউ। আমাকে বের করতে বলছে এইউ। এইউ মানে কি বাবা, এইউ মানে গড়। গড় মানে কি, ভাগ। কাকে ভাগ, মোটকে ভাগ। বলো এখন কি আমার মোট আছে, বলো আমার কি মোট আছে। আমার ভিডিওটা অফ করে দাও এখনই, অফ করে সাইলেন্ট। আচ্ছা তোমরা তো অফ করতে পারবো না, তোমরা আপাতত চিন্তা করো। যারা ইউটিউবে দেখবা, ইউটিউবে ভিডিওটা অফ করবা, তারপর চিন্তা করবা। লাইভ ক্লাসে অফ করা যাবে না, তাই না। ইউটিউবে যারা দেখবা, ইউটিউব থেকে যারা ক্লাসটা দেখবা, তারা এখানে স্কিপ করবা, ঠিক আছে। তুমি চিন্তা করবা কিভাবে গড়টা বের করা যাবে। গড় মানে কি, ভাগ। কিভাবে ভাগ করবা, কাকে ভাগ করবা, মোটকে। তো মোট কি আছে, নাই। কি দেওয়া আছে, এমইউ। এমইউ মানে কি দেওয়া আছে, প্রান্তিক দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো, প্রান্তিক। এখন তুমি চিন্তা করো, আমাকে বের করতে বলছে গড়, আছে প্রান্তিক। গড় বের করতে গেলে কি লাগবে, মোট লাগবে। তাহলে মোট কোথায় পাবো বলো। এখন প্রান্তিক থেকে কি মোট উপযোগ বের করা যায়, প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ কি আসলে বের করা যায়। অফ করে দাও, অফ করে দিয়ে চিন্তা করে দেখবা। যারা ইউটিউবে দেখবা, এখন অফ করার দরকার নেই। লাইভে যারা দেখতেছ, ইউটিউবে যারা দেখবা, তারা চিন্তা করবা, মাথাকে একটু কাজে লাগাবা। প্রান্তিক থেকে মোট উপযোগ বের করা অবশ্যই যাবে। কিভাবে বের করা যাবে, টিইউ। ওই যে একটু আগে দেখাইছি ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে 12 হবে, 12-এর সাথে 8 যোগ করলে 20 হবে, 20-এর সাথে 4 যোগ করলে 24 হবে, 24-এর সাথে 0 যোগ করলে 24 হবে, 24-এর সাথে -4 যোগ করলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রান্তিক থেকে মোট উপযোগ বের করছে। এবার গড় উপযোগ একদম সোজা। গড় উপযোগ কাকে ভাগ করতে হবে, মোট। অনেকেই বোকা আছে বুঝছো, এত করে বলি তারপরেও দেখবা যে এইটাকে ভাগ করে বসে আছে। এগুলোকে ভাগ করতে বলছে আমাকে, এগুলোকে বলে নাই, আমাকে বলছে মোটকে ভাগ করতে। মোটকে মানে কি, 12কে 1 দিয়ে 12কে ভাগ করলে 12। অনেকে আছে আবার 12 দিয়ে 12কে ভাগ করে, 20কে 8 দিয়ে ভাগ করে। এটা না তো বাবা, তুমি 12কে 1 দিয়ে ভাগ করবা, 20কে 2 দিয়ে ভাগ করবা 10, 24কে 3 দিয়ে ভাগ করবা, 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24, এই 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 20কে 5 দিয়ে ভাগ করলে এই যে 4। এগুলো হচ্ছে গড় উপযোগ বের হয়ে গেছে, গড় উপযোগ বের হয়ে গেছে। এবার আমাদের কি বলবে, আমাদেরকে বলবে একটা রেখা আঁকো। আচ্ছা এটা কি আমি মুছে ফেলবো, মুছে ফেলবো না, আচ্ছা মুছে ফেলবো না, এটা থাকবে। এখান থেকে একটা রেখা আঁকার চেষ্টা করি, আর এটা একটু ছোট করে আঁকি ফেলি, এটা একটু ছোট করে ফেলি। হ্যাঁ, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, এটা না বোঝার কিছু না, একদম সোজা জিনিস। আশা করি সবাই বুঝে যাবা, প্যারা নাই। আমি একটু মুছে দিই এটা। এবার আমাকে যদি রেখা আঁকতে বলে, বাবা কি আঁকতে বলে, রেখা আঁকতে বলে, তখন আমি কিভাবে রেখা আঁকবো একটু খেয়াল করো তো। রেখা আঁকতে বললে আমি একটু বক্সটা এখানে আবার একটু আঁকি, আর বক্সটা লাগবে। বক্স ছাড়া কখনো রেখা আঁকা যাবে না। আচ্ছা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবা টিইউ আর এমইউ বের করতে বলে, ঠিক আছে। বাকিগুলো তেমন একটা আসে না, মানে গড় উপযোগটা তেমন একটা আসে না। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এটা ছিল কত, 12, এটা ছিল 20, এটা ছিল 24, এটা ছিল 24, এটা ছিল 20। আজ আমি বুঝেছেন না, এবার দাম দাও গিয়ে তো ক্লাস না হলে দাম দাও গিয়ে জোর করে দাম দা করে বসে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূচি। তোমরা যারা লাইভ ক্লাসটা দেখতেছো বা ইউটিউব থেকে দেখবা তারা মাইন্ড করিও না, আমাদের এখানে আমরা ক্লাসগুলো প্রাণবন্ত করে নিতে চাই, ঠিক আছে? আমাদের সাথে অনেকেই থাকে, আমরা একটু কথাবার্তা বলে দিতে চাই আর কি, প্রেশার নাই, একদম ফ্রি মাইন্ডে কথা বলবো। আচ্ছা দেখো, আমাকে বললো টিইউ রেখা আঁকো। দেখো এই জায়গায় অনেকে ভুল করে, টিইউ রেখা আঁকো বা এমইউ রেখা আঁকো। এই যে রেখাগুলো আঁকবো কিভাবে আঁকতে হয়, টিইউ বলছে নাকি এমইউ বলছে, ডাজন্ট ম্যাটার। তোমার কাছে হচ্ছে রেখা বলছে, রেখা বললেই একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ আঁকা, একটা লম্ব অক্ষ একটা কি আঁকা, ভূমি অক্ষ আঁকে ফেলা। চোখ বন্ধ করে এগুলো আঁকে ফেলবা, আরগুলো পারো না পারো। ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে আমি চিত্র আঁকতে পারি বা না পারি, আমার কাজ হচ্ছে কি, লম্ব আঁকবো, ভূমি আঁকবো, আঁকি সুপ মারি বসে থাকবো। এবার যদি পারি নিজে নিজে আঁকবো, না পারলে বন্ধু থেকে দেখার জন্য বসে থাকবো। এবার কিভাবে আঁকতে হয় দেখো, কি আঁকতে বলছে, রেখা। কি রেখা? টিইউ রেখা। কি আঁকতে বলছে? এমইউ রেখা। মনে রাখো, এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এদিকে কি দেখায়, এদিকে কি দেখায়, বা অনেক চিত্রে দেখছি এদিকে একটা দেখায়, এদিকে আবার একটা দেখায়, এটা কিভাবে মনে রাখবো? একটা কথা মনে রাখবো, জাস্ট একটা কথা, শুধু একটা কথা, শুধু কয়টা, একটা কথা, যেটা আঁকতে বলবে সেটা উপরে থাকবে। যেটা আঁকতে বলবে সেটা 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 তুমি অর্থনীতি পড়তেছো নাকি গণিত পড়তেছো, কোনো ফ্যাক্টর, যেটা আঁকতে বলবে সেটা কোথায়, লম্বকে। যেটা আঁকতে বলবে সেটা কোথায়, লম্বকে থাকবে। টিইউ আঁকতে বলছে না, তাহলে টিইউ লম্বে। এমইউ আঁকতে বলছে না, এমইউ লম্বে। যদি বলে এইউ আঁকো, এইউ কোথায়, লম্বে। যদি বলে উৎপাদন রেখা আঁকো, কি রেখা আঁকো, উৎপাদন রেখা আঁকো, তার মানে উৎপাদনটা হচ্ছে লম্বে। যদি বলে ভোগ রেখা আঁকো, ভোগটা হচ্ছে লম্বে। যদি বলে সঞ্চয় রেখা আঁকো, সঞ্চয়টা লম্বে। যদি বলে জাতি আয় রেখা আঁকো, তাও লম্বে। যদি বলে বিনিয়োগ রেখা আঁকো, তাও বিনিয়োগ রেখা লম্বে। যেটা আঁকতে বলবে সেটা কোথায়, লম্বককে দেখাতে হবে। কোনোকে দেখাতে হবে, লম্বককে দেখাতে হবে। কিন্তু একটা ব্যতিক্রম আছে, যদি চাহিদার যোগান কথাটা লেখা থাকে, যদি কি লেখা থাকে, চাহিদা কিংবা কি যোগান, তখন বাবা কথাটা মনে রাখবে, চাহিদার যোগান কথাটা লেখা থাকলে এটা বিপরীত হবে। এটা কি হবে, বিপরীত। এরা নিচে থাকে, এটা সবসময় কোথায় থাকে, নিচে। চাহিদার লেখা থাকলে নিচে থাকবে। আচ্ছা, ওদিকে যাচ্ছে না, তাহলে আমরা এতটুকু একটা কথা মনে রাখি, যা আঁকতে বলবে তা হচ্ছে উপরে থাকবে, যা আঁকতে বলবে তা কোথায় থাকবে, উপরে থাকবে। তার মনে রাখতে হবে কি, চাহিদার যোগান থাকলে সেটা নিচে থাকবে, চাহিদার যোগান থাকলে সেটা কোথায়, নিচে থাকবে। এবার ঘটনাটা শুনে কিভাবে আঁকতে হয়, কিভাবে আঁকতে হয় বলছি। প্রথম কাজ কি, লম্বা আঁকা, ভূমি আঁকা, লম্বা আঁকা, ভূমি আঁকা, লম্বা আঁকা, ভূমি আঁকা। টিইউ আঁকতে বলছে না, এখানে দেখো তো টিইউ সর্বোচ্চ কত, এখানে টিইউ সর্বোচ্চ কত দেখো তো। প্রথমে আছে 12, তারপর আছে 20, তারপর আছে 24, 24, 20, তার মানে সর্বোচ্চ 24। তার মানে আমাকে এখানে 24 পর্যন্ত উপরে উঠতে হবে, 24 পর্যন্ত উপরে উঠবো। এখন কত করে উঠলে ভালো হবে, এটা একটা বিষয়, অনেকে ভয় পায় যে কত করে উঠলে ভালো হয়। ঠিক আছে, এটা একদম সহজ বিষয়। 6 করে উঠলে আর সুন্দর হয়। মনে করো 6, 6, 12, 18, 24, 6, 12, 18, 24। ঠিক আছে, আমি 6 করে ধরলাম। 6 করে ধরছি কেন, কারণ এখানে প্রায় কাছাকাছি মান আছে। এখানে একটা 20 লাগবে না, 6, 6 2 12, 3, 6, 18, 4, 24, এখানে একটা 20 লাগবে, তাহলে এখানে একটা 20 নিলাম। যেহেতু 20 একটা লাগবে, তাহলে 18 আর 24-এর মাঝখানে তো 20 থাকবে, যেহেতু 20 একটা আছে। এবার কিভাবে আঁকবো দেখো, আমি কয়টা বুক করছি এখানে, দেখো তো আমি কয়টা বুক করছি, 5টা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এটা কালারটা এরকম হওয়ার কারণ আমি জানি না, এটা অ্যান্ড্রয়েড সাইটের কোনো একটা সমস্যা হতে পারে। দেখেন, একটা গাইলে মোট উপযোগ কত, 12। তাহলে 12 থেকে দৌড় দিব, 1-এর উপর লাভ দিব, 12 থেকে দৌড় দিব, 1-এর উপর লাভ দিব। দেখেন, একটা গাইলে 12, এই জন্য কি করছি, 12 থেকে দৌড় দিছি, 1-এর উপর লাভ দিছি। 2টা গাইলে কত, 20, তাহলে 20 থেকে দৌড় দিব, 20 থেকে দৌড় দিব, কতর উপর লাভ দিব, 2-এর উপর লাভ দিব। তবে এমনভাবে লাভ দিব যাতে পাটা না ভাঙে, পা না ভাঙে মানে কি, বাঁকা না হয় মতো আর কি। ঠিক আছে, 3টা গাইলে কত, 24, তার মানে 24 থেকে দৌড় দিব। দেখেন, 24 থেকে দিলাম দৌড়, 3-এর উপর দিলাম লাভ। বলো 4টা গাইলে কত, তাও 24, তাহলে আবার 24 থেকে দৌড় দিব, কিন্তু 4-এর উপর লাভ দিব। কতর উপর লাভ দিব, 4-এর উপর লাভ দিব। দেখছো কত ডিজাইন হয়ে যাচ্ছে, আপনি ডিজাইন হয়ে যাচ্ছে। 5টা গেলে 20, তাহলে 20 থেকে দৌড় দিব, কোথায় 20, এই যে 20 থেকে দৌড় দিব, 20 থেকে আবার দৌড় দিব, 5-এর উপর লাভ দিব। তাহলে দেখো, এই যে লাভ দেওয়ার সময় এখানে কতগুলো কোনাকুনি হয়েছে, কতগুলো কোনাকুনি একটা বিন্দু তৈরি হয়েছে। বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেখা, বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা কি, রেখা। আর মনে রাখতে হবে, টিইউ রেখাটা সবসময় নিচের বিন্দু থেকে শুরু হয়। কোন বিন্দু থেকে শুরু হবে, নিচের বিন্দু থেকে শুরু হবে। অর্থাৎ এখান থেকে এখানে যাবে,
এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই রেখাটার নাম হবে টিউ রেখা। তাহলে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখো বাবা, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখো। দেখছো নি ঘটনাটা, নিলাম সবুজ নিয়ে হয়ে গেল অন্য কালার। লাল বেশি কাজ করে, এটা একটা ঘটনা। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখো যে কি নিচে কি হয়ে যাচ্ছে দেখছো, এখানে লিখে রাখো, কি লিখে রাখো বলো তো? টিউ রেখা মূল বিন্দু থেকে শুরু হয়, টিউ রেখা মূল বিন্দু থেকে শুরু হয়, বাকিগুলা নয়। টিউ রেখা মূল বিন্দু থেকে শুরু হয়, বাকিগুলা নয়, ঠিক আছে? টিউ রেখা কোথায় থেকে শুরু হবে? মূল বিন্দু থেকে শুরু হবে, একদম গোড়া থেকে শুরু হবে। কেন? কারণ তুমি যদি কোনো কিছু না কাটতাম কোনো উপযোগী পাইতে না, ঠিক আছে? ওই জন্য সেটা কি হবে বলো তো? মূল বিন্দু থেকে শুরু হবে। এখানে যে বিন্দুগুলো পাবে সেগুলোর নাম দিয়ে দিবা, এ বি সি ডি ই, এভাবে একটা নাম দিয়ে দিবা। নাম দিয়ে দিলে তোমার বিন্দুগুলো আর ভুল হবে না। তাহলে টিউ আঁকছি, একইভাবে এমইউ আঁকবো। দেখো তো এমইউ সর্বোচ্চ কত? এমইউ সর্বোচ্চ কত? এমইউ সর্বোচ্চ 12। আবার দেখো এখানে সর্বনিম্ন একটা -4 আছে। যদি মাইনাস থাকে মনে রাখতে হবে, যদি মাইনাস থাকে সেটার জন্য একটু নিচে আসতে হয়। কোথায় আসতে হয়? নিচে। তাহলে -4 আর 4 করে নিলে হবে না, 4 8 12। তাহলে এই মানগুলো হয়ে গেল। কয় টাকায় ছিলাম? 5 টাকায় ছিলাম। তাহলে 1 টাকায় সি, 2 টাকায় সি, 3 টাকায় সি, 4 টাকায় সি, 5 টাকায় সি, 5টা। তাহলে আমি চাইলে এখানে 1 2 3 4 5 এগুলো লিখতে পারি, তবে এগুলো না লিখলেও চলবে। হ্যাঁ, এগুলো পরে লিখলে ভালো হয়। দেখো 1 টাকায় কত? এই যে দেখো 1 টাকায় সি 12, তাহলে 1 টাকায় সি 12। এই 12 থেকে দৌড় দিব, 1-এর উপর লাভ দেবো। 12 থেকে দৌড় দিব, 1-এর উপর লাভ দেবো। দেখো 2 টাকায় সি কত হয়েছে? 8। তাহলে 8 থেকে দৌড় দিব, 2-এর উপর লাভ দিব, 2-এর উপর লাভ দেব। 3 টাকায় কত? 4। তাহলে 4 থেকে দৌড় দিব, এই যে 3-এর উপর লাভ দেব। 4 টাকায় কত? 0। এই যে 0 0 0 0 মূল বিন্দুতে থাকে। 0 কোথায় থাকে? মূল বিন্দুতে। মনে রাখো, আজকে থেকে মনে রাখবা, 0 সব সময় কোথায় থাকে? এই যে কোণায় থাকে, এইদিকে যেটা কোণা মিলে সেটা থাকে। 0 থেকে দৌড় দিব, 4-এর উপর গিয়ে থেমে যাব। এখানে লাভ দেওয়ার দরকার নাই, 4-এর উপর গিয়ে কি করে যাব? থেমে যাব। বিন্দুটা কিন্তু ওখানে, মনে রাখিও। 5 থেকে কত? -4। এই যে -4 থেকে দৌড় দিব, এখানে আর লাভ দিতে হবে না, এখানে উপরে উঠে গেলে হবে। এখানে একটা বিন্দু। তাহলে দেখো এখানে বিন্দুগুলো দেখো, এই যে কোনাকুনি যেগুলো দেখো, কোনাকুনিগুলো ওইটাও একটা বিন্দু দেখিও না, আবার কোনাকুনি যেগুলো আছে সেগুলো। এবার আমি জাস্ট যোগটা করে দিলে যে রেখাটা পাচ্ছি তার নাম হচ্ছে এমইউ রেখা। কি রেখা বলতো? এমইউ রেখা। এখানে নাম দিতে পারি এ বি সি। যদি আমার কাছে একটু আঁকতে কষ্ট হচ্ছে, বুঝছো, এইভাবে ক্যাচ হয়ে, তোমরা সোজা করে আঁকবা, সুন্দর করে আঁকবা, দেখবা যে এটা রেখাটা সোজা হবে। কি বহুত দেরি আছে, রেখাটা সোজা হবে। আচ্ছা যাই হোক, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। যারা বুঝো নাই, দেখো ক্লাস অনেক সময় হয় কি, আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা হয়তো অনেক সময় বলতে নাও চাইতে পারি। কেন? কারণ ভাই সারাদিন ক্লাস নেওয়ার পর আর ভালো লাগে না। এখন অনলাইনে সে ব্যবস্থাটা কিরকম, এই ক্লাসটা শেষ করার পর তোমার যতবার ইচ্ছে ততবার বলবে। কি করবা? শুধু ভিডিওটা টেনে দিবা, আবার বলবে, আবার টেনে দিবা, আবার বলবে, আবার টেনে দিবা, আবার বলবে। তুমি যতবার ইচ্ছে ততবার টেনে ততবার বলাইতে পারবা, কোনো প্যারা হবে না, ঠিক আছে? কোনো প্যারা হবে না। তুমি যতবার ইচ্ছা ততবার টানবা, যতবার ইচ্ছা ততবার আমার মুখ দিয়ে বের করতে পারবা, তোমাকে কেউ পালন করবে না। একটা জিনিস না বুঝলে তুমি যতবার ইচ্ছা ততবার বুঝে নিতে পারবা। এবার যাই হোক, আমরা তাহলে এগুলা আশা করি পারবো। এবার এখান থেকে আরও অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা পরে দেখবো। আপাতত এই জিনিসটা একটু মুছে ফেলি, ঠিক আছে? এবার আসো, ওই যে এতক্ষণ যা বলছে এগুলো হাবিজাবি, এগুলো কথার মধ্যে আসছে। এবার কথার মাধ্যমে বোঝাচ্ছে। কথার মাধ্যমে কিভাবে বোঝাচ্ছে? ওই দেখো, একটু আগে বলে ফেলছি, এগুলো এতক্ষণে তোমাদের মাথার ভিতরে ঢুকে গেছে। যাদের মাথায় ঢুকে না তারা আবার প্রথম থেকে ভিডিওটা দেখে আসো। বুঝছে, কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায়, তাকে প্রাথমিক উপযোগ বলে। আর অবশ্যই কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য থেকে প্রতি এককে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। ভাই আস্তে। এবার বলছে মোট উপযোগকে দ্রব্যভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? গড় উপযোগ পাওয়া যায়। আর কোন একটা নির্দিষ্ট সময়ে দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, এই যে পরিবর্তন বললে কি বলছি? প্রান্তিক। তাহলে ভাগ বললে গড়, পরিবর্তন বললে প্রান্তিক, আর সমষ্টি বললে মোট। সমষ্টি বলে কি? মোট। আর প্রথম একক থেকে বললে প্রাথমিক। এই জিনিসগুলো এমসিকিউতে আসে।
এখানে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি, একটু কথাটা শুন ভাই প্লিজ, আমার কথাটা শুন। বলছে দ্রব্যের অতিরিক্ত এক একক, কয় একক বাবা? বাবা এক একক, কয় একক? এক একক, কয় একক? এক একক, কয় একক? এক একক, পরিবর্তন এক একক হতে হবে। ঘটনাটা খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটা বাস্তবসম্মত একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কিভাবে বোঝাতে একটু খেয়াল করতে হবে যে কষ্ট করে। ধরে নেন আমি 5টা আপেল খাওয়ার পর 50 হলো, 6টা আপেল খাওয়ার পর আমার উপযোগটা 55 হলো। তাহলে একটা অতিরিক্ত খাওয়ার পর এদিকে 5 বেড়ে গেছে, এই 5টা হচ্ছে প্রান্তিক উপযোগ, 5টা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এখন আমি যদি বলি যে আমি 5টা খাওয়ার পর 50, কিন্তু 60টা খাওয়ার পর আমার এটা 60 হলো, তাহলে প্রান্তিক উপযোগ কত? তখন অনেকে বলবে এদিকে 5 থেকে 7 আসছে, এদিকে 50 থেকে 60 হলো, তার মানে 10, কিন্তু এটাকে 10 হবে না। কেন 10 হবে না? কারণ দেখো 5 থেকে কতটা আসছে 7-এ, আমি বলছি দ্রব্যের অতিরিক্ত কয় একক ভোগ করতে হবে? 1 একক, কিন্তু এখানে ভোগ করে ফেলছি কয় একক? 2 একক। 2 এককের কারণে কত হয়েছে? 10। এই 10টা কয় এককের কারণে? 2 এককের কারণে, কিন্তু প্রান্তিক উপযোগ বলা হয়েছে কয় এককের কারণে? 1 এককের কারণে। এই জন্য দেখো তাহলে 10টা হচ্ছে কয় এককের কারণে? 2 এককের কারণে। তাহলে দুইটার জন্য যদি 10 হয়, একটার জন্য কত? 5, তাহলে এখানে প্রান্তিক উপযোগ আনসার হবে কত? 5, 10 হবে না, কিন্তু আনসার হবে কত? 5। আবার একটু বলি, অনেকে একবারে ধরতে পারে না, দেখেন যদি আমাকে বলে 4টা খাবার পর, কয়টা খাবার পর? 4টা খাবার পর মনে করো 12 হলো, কত হলো? 12 হলো। এরপর আমাকে বললো, কি বললো? আচ্ছা 4টা খাবার পর মনে করো 11 হলো, সাপোজ ধরো 11, এবং আমাকে বললো 60 টাকা, তাহলে 4টা থেকে 60টা খাওয়ার পর আমাকে বললো 20 হলো, কত হলো? 20। তাহলে দেখো এখান থেকে এখানে ভোগের পরিবর্তন করছি, যার কারণে এখানে ভোগের পরিবর্তন হয়েছে। ভোগের পরিবর্তন কত হয়েছে? 9 একক বেড়ে গেছে। 9 এককটা আমরা প্রান্তিক উপযোগ বলতে পারি, পরিবর্তন তো 9 একক হয়েছে, তাই না? 9 একক পরিবর্তন হয়েছে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ 4 থেকে কতটা আসছি? 7-এ। এখানে ভোগের কয় একক পরিবর্তন করছি? 1 একক নাকি 3 একক? বাবা 3 একক। তাহলে 3 এককের জন্য কত? 9। তাহলে 9টা হচ্ছে 3 এককের জন্য, কিন্তু আমার কথা হচ্ছে আমি কয় এককের বের করবো? 1 এককের। তাহলে 3টার জন্য যদি 9 হয়, একটার জন্য কত? 3। তাহলে আমার আনসার হবে প্রান্তিক উপযোগ 3। 9 বলা যাবে না, কিন্তু 9টা কয়টার জন্য? 3টার জন্য, তাহলে একটার জন্য কত? 3। তাহলে এটা বের করার জন্য একটা গাণিতিক সূত্র আছে, বের করার জন্য কতগুলো কি আছে? গাণিতিক সূত্র আছে। গাণিতিক সূত্রগুলো তোমরা এখান থেকে দেখে নিলে পারো। এই যে দেখো এর একটা গাণিতিক সূত্র আছে, এর একটা গাণিতিক সূত্র আছে। আমি সূত্রটার একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যেমন দেখো আমি তোমাদেরকে বলছি কি, 5টা খাবার পর যদি 50 হয়, 60টা খাবার পর যদি 60 হয়, আমার প্রান্তিক উপযোগ কত লেখার কথা? প্রান্তিক উপযোগ লেখার কথা 10, কিন্তু লেখা যাবে না। আমাকে প্রান্তিক উপযোগ অবশ্যই লিখতে হবে, 5। প্রশ্ন হচ্ছে কেন 5? আর এটা হচ্ছে ডেল্টিউ কেন? এগুলো তো টিউ আর এগুলো তো কিউ, এগুলো তো ভোগ করছি, 5টা থেকে 60টা ভোগ করছি, আর এটা তো মোট উপযোগ মানে মোট উপযোগের পরিবর্তন বের করছি ডেল্টিউ, আর এখানে ভোগের পরিবর্তন করছি ডেল্টিউ। এটা হচ্ছে সূত্রের মাধ্যমে বের করা। সূত্রটা মুখস্থ রাখলে হবে, এত প্যারা নেওয়ার দরকার নাই, এগুলো পরীক্ষা তেমন আসে না। আর প্রান্তিক উপযোগ হচ্ছে দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগের সর্বশেষ উপযোগ, মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। এই জিনিসগুলো তোমরা এমনিতে মুখস্থ করে ফেলবা, এগুলো মুখস্থ করলে হবে। এগুলো তেমন কিছু না, আহামরি তেমন কিছু না, আহামরি না। এবার এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা কেন দেওয়া আছে আমি নিজেও জানি না। আচ্ছা এটা হচ্ছে তোমাদের শীতের মধ্যে আছে, ওই জন্য আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে প্রান্তিক উপযোগটা বের করতে বসে, কিভাবে বের করছে দেখো তো? 5 হয়ে গেছে। আবার 9 থেকে 4 বিয়োগ করলে তোমার 9 থেকে 5 বিয়োগ করলে 4, 12 থেকে 9 বিয়োগ করলে 3। এগুলো তোমরা পারবা, সূচিটা তোমরা নিজেরা দেখে নিও, এগুলো আহামরি কিছু না। এবার এখানে একটা জিনিস আছে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। এই জিনিসটা অনেক সময় পরীক্ষা আসে, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু করে ব্যাখ্যা করতে চাই। ব্যাখ্যা করার জন্য আমি একটা পেজ নিচ্ছি, পেজ নেওয়ার পর আমি তোমাদের থেকে ওই জিনিসটা আবার একটু আঁকি, তোমাদেরকে আমি সম্পর্কগুলো শর্টকাট মেরে দিব, শর্টকাট, ঠিক আছে? ওখানে বইয়ের ভাষায় লেখা আছে, তোমরা যারা শিট নিবা বা পিডিএফ নিবা সেখানে তোমরা বইয়ের ভাষায় পাবা, কিন্তু আমি তোমাদেরকে আমার ভাষায় বলতে চাই। আমার ভাষা কোনটা বলো তো? আমার ওরা মায়ের মুখের ভাষা কায়দা নিতে চাই, যেটা নিতে চাই সেটা, সেই ভাষায়, অর্থাৎ আমি আমার মনের মতো করে বলতে চাই। 1 2 3 4 5 টাকায় ছিলাম, প্রথমে ছিল, ভুল করলাম নাকি, প্রথমে ছিল 12, তারপর ছিল হচ্ছে 20, 24, 24, 20। তাহলে প্রথমে 12, তারপর হচ্ছে 8 4 0 -4,
এটা ছিল হচ্ছে আমার ইয়া। এখন আমি সম্পর্কগুলো বলতে যাচ্ছি, একটু ভাই প্লিজ খেয়াল করবা। এগুলো স্বাভাবিকভাবে অনেকেই বুঝতে চায় না, মুখস্থ করার দরকার না, একটু বুঝার চেষ্টা করো। আমিও দেখছি অনেক স্যারে বলে যে এগুলো মুখস্থ করে ফেলি, এগুলো মুখস্থের বিষয়, আসলে একটা দুঃখজনক আর কি। আমরা তো মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারতেছি, আবার বুঝতে চাইলে বুঝতে পারতেছি। দেখেন এমইউ এটা কত 12, এটা কত 8, এটা কত 4, এগুলো সবগুলো পজিটিভ, সবগুলো কি বলতো পজিটিভ। এখানে যে -4 আছে সেটা হচ্ছে নেগেটিভ, একটু ইংরেজি মারতেছে রে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ আর এগুলো হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কি বলতে যাচ্ছি দেখো, টিউ 12 থেকে 20 থেকে 24 এটা বাড়তেছে, কি হচ্ছে বাবা বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো 20 থেকে 24 থেকে আবার কতটা আসে 20, এখানে এখানে কমে গেছে, কি হয়ে গেছে বাবা কমে গেছে। তাহলে দেখো ঘটনাটা কোথায়, দেখো এমইউ যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকে, এমইউ যতক্ষণ পর্যন্ত কি থাকে পজিটিভ থাকে, তখন এটা 12 থেকে 20, 20 থেকে 24 অর্থাৎ বাড়তেছে। তাহলে আমরা কথাটা এভাবে বলতেছি, এমইউ ধনাত্মক হলে টিইউ বৃদ্ধি পায়, এমইউ ধনাত্মক হলে টিইউ বৃদ্ধি পায়। এরপর বলতে যাচ্ছি, খেয়াল করো এমইউ যদি ঋণাত্মক হয়, দেখো ঋণাত্মক হয়, টিইউ দেখো 20 থেকে 24 থেকে 20 নামে আসে, তার মানে কমে যায়। তাহলে 2 নম্বর সম্পর্কটা আমি আপাতত রেখে দিচ্ছি, 3 নম্বর সম্পর্কটা লিখতেছি। এমইউ ঋণাত্মক হলে, এমইউ কি হলে ঋণাত্মক হলে টিইউ হ্রাস পায়, এমইউ ঋণাত্মক হলে টিইউ কি পায় হ্রাস পায়। এরপর দেখো 2 নম্বর সম্পর্কটা কেন লিখিনি, কারণ একটা জিনিস বলতে যাচ্ছি। দেখো এখানে দেখো এই এমইউ যখন শূন্য, দেখো এমইউ যখন শূন্য তখন মনে রাখবা, মুখস্থ করবা এই জিনিসটা, এমইউ যখন শূন্য তখন টিইউটা সর্বোচ্চ। দেখো এখানে টিইউ সর্বোচ্চ হচ্ছে 24টা 2 জায়গায় আছে, 3-এও আছে 4-ও আছে, কিন্তু আমরা সর্বোচ্চ বলবো তখন যখন এমইউ শূন্য হয়। এই ঘরটা একটু মুখস্থ, এমইউ শূন্য হলে টিইউ সর্বোচ্চ হয়। এই জিনিসটা মুখস্থ করতে হয় না, অনেক সময় এটা আসে, এমইউ শূন্য অবস্থায় টিইউ কেন সর্বোচ্চ হয়, এটা অনেক সময় আসে। এটা তোমরা নিজেরা একটু বই থেকে বের করিয়ে তো পারো কিনা দেখিও তো, না পারলে বলিও, আমি পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিব। কথা কি, এমইউ শূন্য হলে টিইউ কেন সর্বোচ্চ হয়, এমইউ শূন্য হলে টিইউ কেন সর্বোচ্চ হয়, বা টিইউ শূন্য অবস্থায় এমইউ কেন শূন্য থাকে, টিইউ সর্বোচ্চ অবস্থায় এমইউ কেন শূন্য হয়, এটা এভাবে আসতে পারে। এটা তোমরা হচ্ছে তোমাদের যেখান থেকে পারো সেখান থেকে একটু জানার চেষ্টা করি তো, না পারলে বলিও, আমি তোমাদেরকে এটা আবার একটা ভিডিও তৈরি করে দিব। 4 নম্বরে আসো, 4 নম্বর বোঝার জন্য, তাহলে এই গ্রাফ থেকে আমরা 3 নম্বর সম্পর্ক বুঝে গেছি। আবার আরো কয়েকটা সম্পর্ক আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানে আমি 3টা বক্স নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবা। 3টা বক্স নিচ্ছি, 3টা বক্স কেন নিচ্ছি সেটা একটু পরে বলতেছি। এখানে আমি এমইউ লিখতেছি, এখানে টিইউ লিখতেছি, এমইউ লিখতেছি, টিইউ লিখতেছি। যাদের ক্লাসটা মানে করতে বিরক্ত চলে আসবে, তারা হচ্ছে এই ক্লাসটা যখন আবার করতে চাইবে তখন তুমি কি করবে, তুমি জাস্ট এই অর্ধেক ক্লাস করার পজ করে রেখে দিবা, যখন আবার মন ভালো হবে তখন চলে আসবে। দেখো 5, 10, 15 বললাম, 5, 5, 5 বললাম, 5, 4, 3। তাহলে এই দেখো এমইউ থেকে টিইউ বের করতে হয়, যোগ করে না, 5-এর সাথে 10 যোগ করলে 15, 15-এর সাথে 15 যোগ করলে 30। বললাম না এমইউ থেকে টিইউতে কীভাবে যেতে হয়, যোগ করে যেতে হয়। এমইউ থেকে আবার টিইউ যাচ্ছে, দেখো 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 5, ক্রমযোজিত গণসংখ্যার মতো। এই 5-5টা বসে গেছে, 5-এর সাথে 4 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12। এটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের হয়ে গেছে। এবার একটু খেয়াল করো তো, এখানে একটা জিনিস বলতে চাচ্ছি। এখানে দেখো 5 থেকে 10 হচ্ছে 10, 15 হচ্ছে 15 থেকে 30, তার মানে টিইউ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো 5 থেকে 10 হচ্ছে 10 থেকে 5, সরি ভুল করছি না, এখানে 15 হবে তো, 5, 10, এটা 5 যোগ করলে 15, 5, 10, 15। এখানেও টিইউ কি পাচ্ছে, এখানেও টিইউ বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো 5, 9, 12, এখানেও টিইউ কি পাচ্ছে, টিইউ বৃদ্ধি পাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে টিইউ বৃদ্ধি পাচ্ছে।
তিনটাই বৃদ্ধি পাচ্ছে, তবে এক একটার বৃদ্ধি পাওয়ার ধরন এক এক রকম, এক একটার বৃদ্ধি পাওয়ার ধরন এক এক রকম। হ্যাঁ স্যার, মনে হয় 15 হবে, রাইট, 15 হবে, ধরতে পেরেছ। তাহলে এক একটা বৃদ্ধি পাওয়ার ধরন কীরকম, এক এক রকম। কেন? দেখো এখানে যে বৃদ্ধিটা পাচ্ছে সেই বৃদ্ধিটা, এখানে যে বৃদ্ধিটা পাচ্ছে সেই বৃদ্ধিটা পাচ্ছে বেড়ে বেড়ে, বাবা কি হয়ে বেড়ে বেড়ে। আর এমইউ যখন পজিটিভ থাকে, দেখো এমইউ যখন, দেখো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এমইউ যখন পজিটিভ থাকে, ধনাত্মক থাকে, তখন অবশ্যই টিইউ বৃদ্ধি পাবে। এই জন্য সবগুলোতে টিইউ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পাওয়ার ধরনটা এক এক রকম। কেন? এই যে দেখো এমইউ এখানে বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে এমইউটা স্থির, এখানে এমইউটা হ্রাস পাচ্ছে। দেখো এমইউ এখানে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এমইউ এখানে কি রয়েছে, এমইউ এখানে স্থির রয়েছে। এমইউ এখানে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। মনে রাখবা, এমইউ যখন বৃদ্ধি পায়, এমইউ যখন বৃদ্ধি পায়, তখন টিইউ যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি হারে? ক্রমবর্ধমান হারে বৃদ্ধি। আর এমইউ যখন স্থির থাকে, টিইউ যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয় সমানুপাতিক, কি বলা হচ্ছে, সমানুপাতিক হারে বৃদ্ধি, সমানুপাতিক হারে বৃদ্ধি। আর এমইউ যখন হ্রাস পায়, তখন যদি টিইউ বৃদ্ধি পায়, তখন সেটাকে বলতে হয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। তাহলে আমি কথাগুলো এখন সুন্দর করে লিখব। এমইউ যখন বৃদ্ধি পায়, এমইউ বৃদ্ধি পেলে, এমইউ কি পেলে, বৃদ্ধি পেলে, এমইউ বৃদ্ধি পেলে টিইউ ক্রমবর্ধমান হয়, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। এরপর আবার বলছি 5, এমইউ যখন কি থাকে, এমইউ যখন স্থির থাকে, এমইউ যখন কি থাকে, স্থির থাকে, টিইউ সমানুপাতিক হারে, সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাচ্ছে কিন্তু। হ্যাঁ, আবার দেখো 6 নম্বর, এমইউ যখন কি পায়, এমইউ যখন হ্রাস পায়, এমইউ যখন হ্রাস পায়, টিইউ কি হয়, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এই জিনিসগুলো পরীক্ষায় আসবে, মাস্ট আসবে, মাস্ট আসবে, মাস্ট। আচ্ছা, এটা যেটা না বুঝো সেটা আবার একটু কষ্ট করে আবার একটু দেখে নিবা, দেখে নিলেই পারবা, দেখে নিলে পারবে, আহামরি কঠিন কিছু না, একদম সোজা। তুমি আবার একটু দেখে নিও। বলতে যাচ্ছে যদি এমইউ যদি বৃদ্ধি পায়, টিইউ তখন বৃদ্ধি পাবে, তখন সেই বৃদ্ধিটা হচ্ছে ক্রমবর্ধমান হারে। আবার এমইউ যখন স্থির থাকে, এমইউ যখন স্থির থাকে, তখন সেটা বৃদ্ধি পাবে, তখন সেটা হচ্ছে সমানুপাতিক হারে। এমইউ যখন হ্রাস পায়, তখন সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান হারে। তুমি যদি না বুঝে থাকো, আবার একটু কষ্ট করে দেখে নিও, জাস্ট ক্লাস শেষ হলে তুমি একটু টেনে দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, এইগুলো নিয়ে আমি এতক্ষণ কথা বলছি। এবার এই সম্পর্কগুলো তোমাদের এখানে দেওয়া আছে, স্লাইডে দেওয়া আছে, এখানে বইয়ের বাসায় দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। স্ক্রিনশটটা নেওয়ার জন্য জাস্ট আমি সরে গেলাম, তুমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলো। 1 2 3 4 5 6। ও এখানে এমইউ বৃদ্ধি পেলে মুছে গেছে না? এই জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলো, তুমি নিজের মতো করে নোট করে ফেলি। লেখা এত সুন্দর না, এটা নিজের মতো নোট করে ফেলি। এগুলো বইয়ের ভাষায় দেওয়া আছে, যদি কেউ বইয়ের ভাষায় মুখস্থ করতে চাও, এই বইয়ের ভাষায় মুখস্থ করিও, এগুলো বইয়ের ভাষায় এ হাবিজাবি কথাগুলো দেওয়া আছে। এরপর আসো, এরপর ক্রমহ্রাসমান, এখানে যে এই যে প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে হ্রাস পায়। দেখো 5 4 3 2 0 -2, প্রান্তিক উপযোগটা যে আস্তে আস্তে হ্রাস পায়, এই হ্রাস পাওয়াটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কি বলা হয় বলতো? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর এখান থেকে কি জানতে হবে? এখান থেকে জানতে হবে, দেখো একটা বিধি থেকে, যে কোনো একটা বিধি থেকে, যে কোনো একটা বিধি থেকে 4টা জিনিস জানতে হয়। কয়টা জিনিস জানতে হবে? 4টা জিনিস। কে দিয়েছে, কখন দিয়েছে, কোথায় বা কিভাবে দিয়েছে, কোথায় বা কিভাবে দিয়েছে। আরেকটা জিনিস জানতে হবে যে মূল বক্তব্যটা কি। যে কোনো জিনিস মনে রাখবা, যে কোনো কিছু, যে কোনো বিধি পড়ার ক্ষেত্রে এই 4টা জিনিস জানবা। কে, কখন, কোথায় দিয়েছে, মূল বক্তব্য কি। তারপর এই বিধিটার অনুমিত সত্য থাকলে সেগুলো কি, অনুমিত সত্য। আর এটা হচ্ছে সমালোচনা। কি সমালোচনা? সমালোচনা অনেকে সীমাবদ্ধতা বলে। কি বলে বলতো? সীমাবদ্ধতা। অনেকে আবার ব্যতিক্রম বলে, অনেকে আবার কি বলে? ব্যতিক্রম। তাহলে যাই বলো না কেন, একটা বিধি থেকে তোমাকে 4টা বিষয় জানতে হবে। কে দিয়েছে, কখন দিয়েছে, কিভাবে, কোথায় দিয়েছে, মূল বক্তব্য কি, অনুমিত সত্য কি, সমালোচনা বা সীমাবদ্ধতা কি। এই যে বিধিটা দিছে সেটা কি কি মেনে দিছে, এগুলোকে বলা হয় অনুমিত সত্য। আর যদি এটা ব্যতিক্রম থাকে, সেটা কি ব্যতিক্রম থাকে, সীমাবদ্ধ থাকে, সেটাও আসে পরীক্ষায়। আচ্ছা, এগুলো তোমাকে জানতে হবে, 4টা বিষয় তোমাকে ক্লিয়ার করে জানতে হবে।
তাহলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা সর্বপ্রথম ধারণা দিয়েছিল হেনরিক গোসেন। বাবা কে দিয়েছে? হেনরিক গোসেন। তবে যদি পরীক্ষা আসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল প্রবক্তাকে, মূল প্রবক্তা আমরা বলবো মার্শাল। আমরা বলবো কে? মার্শাল। সর্বপ্রথম ধারণা কে দিয়েছে? হেনরিক গোসেন। কিন্তু মূল প্রবক্তাকে? মূল প্রবক্তা হচ্ছে মার্শাল। কেন? হেনরিক গোসেন দিয়েছে ঠিক আছে, কিন্তু জিনিসটা স্পষ্টভাবে সবার কাছে তুলে ধরছে মার্শাল। কে ধরছে? মার্শাল। এই কথাটা লেখা আছে সর্বপ্রথম এই বিপদ। তবে মার্শালের ভাষায় পরিপূর্ণতা লাভ করায় মার্শালকে এই বিধির প্রবক্তা বলা হয়। আচ্ছা, এটা এই জোভেন্স ও হচ্ছে এটাকে গোসেন ফার্স্ট ল, কারণ গোসেন যেহেতু দিচ্ছে গোসেনের নামে কথাটা বলছে। মনে রাখতে হবে আলফ্রেড মার্শাল 1890 সালে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণা ব্যাখ্যা করে। তাহলে কে দিয়েছে? মার্শাল দিয়েছে। কখন দিয়েছে? 1890 সালে। কোথায় দিয়েছে? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে। চলো আসে কে, কখন, কোথায় দিয়েছে। কে দিয়েছে? মার্শাল। ধারণা কে দিয়েছে? হেনরিক গোসেন। পরিপূর্ণতা কে দিয়েছে? মার্শাল। কখন দিয়েছে? 1890 সালে। কোথায় দিয়েছে? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে। এটা জানি গেলাম। হ্যাঁ, এরপর দেখো মূল বক্তব্য। এরপর জানতে হবে কি? মূল বক্তব্য। তাহলে মূল বক্তব্যটা কি বলছে? অন্যান্য অবস্থায় স্থির রেখে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পাবে। মোট উপযোগ কী পাবে? বৃদ্ধি পাবে। কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ ক্রমশ কী পাবে? হ্রাস পাবে। মোট উপযোগ বাড়বে। ওই যে দেখো না, মোট উপযোগ বাড়ছিল কিন্তু প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে হ্রাস পাবে। একটা জিনিস বারবার খেতে থাকলে ওই জিনিসের প্রতি মজাটা আস্তে আস্তে কমে যাবে। এই কথাটা এখানে বলছে। এটা হচ্ছে মূল বক্তব্য। এটা কখন ঘটবে? এটা কখন ঘটবে? তার কিছু কখন ঘটার কারণ আছে। বলছে ক্রমশ প্রান্তিক উপযোগ বৃদ্ধির কতগুলো কি আছে? অনুমিত সত্য আছে। এটা কখন কার্যকর হয়? যদি পরীক্ষা আসে এটা কখন কার্যকর হয়, তখন কিন্তু তোমাকে স্টেপগুলো বলতে হবে। পরীক্ষা যদি আসে উদ্দীপকের বর্ণিত, মনে করো উদ্দীপকে এই বিধি সম্পর্কে কথা বলে দেওয়া আছে, এই বিধিটা কখন কার্যকর হয়, কার্যকর কখন হয় জিজ্ঞেস করলে তখন তোমাকে এই কথাগুলো বলতে হবে। কিন্তু যখন কি হয়? যখন নির্দিষ্ট দ্রব্য বিবেচনা করা হয়। অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট দ্রব্য বারবার খেতে থাকি, ওই দ্রব্যের প্রতি আমার আকাঙ্ক্ষা কমে যাবে। এটা স্বাভাবিক যদি সেটা নির্দিষ্ট দ্রব্য হয়। আর এটা একটা নির্দিষ্ট এখানে একটা বানাবুল হয়ে গেছে, জফলা একটা বেশি পড়ে গেছে। নির্দিষ্ট একটা সময় বিবেচনা করতে হবে। একটা নির্দিষ্ট কি বিবেচনা করতে হবে? সময়। একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। একটা মানে মনে করো সকালবেলা খাচ্ছি, সকালবেলা এই খাইতে আসি, 11টা বাজে খাচ্ছি, 11টা বাজে খাইতে আসি। মনে করো 11টা বাজে একটা, রাতের 11টা বাজে খাইলাম একটা, তারপর পরের দিন সকালবেলা একটা খাইলাম, তাইলে হবে না। একটা নির্দিষ্ট সময় ধরে খেতে হবে। তখন বিরক্ত লাগবে যে বক্তার পছন্দের রুচি আয়স্থির থাকতে হবে, বক্তার যুক্তিশীল থাকতে হবে, উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমার্জন করতে হবে, বক্তার ভোগের পরিমাণ পর্যাপ্ত থাকতে হবে। মানে এই জিনিসগুলো মেনটেন করলে তোমার এই বিধিটা কার্যকর হবে। যদি এই জিনিসগুলো মেনটেন না করি তখন এই বিধি আর কার্যকর হবে না। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যতিক্রম বা পরীক্ষা আসে কখন কার্যকর হবে না, কখন কার্যকর হবে না। এই কার্যকর হবে না কথাটা যখন আসবে তখন আমাদেরকে এই কথাগুলো লিখতে হবে। যখন রুচি পরিবর্তন করবে, আয়ের পরিবর্তন করবে, শখের দ্রব্য বা এটা একটু ছোট হয়ে গেছে না, সামাজিক গৌরবপূর্ণ বস্তু, পরিপূরক দ্রব্য, ফ্যাশন বা রীতিনীতি দ্রব্যের একক স্বাভাবিকতা আনুষঙ্গিক বিষয় বা পছন্দের দ্রব্য, এটা ওই যে শখের দ্রব্য আছে তো, পছন্দের দ্রব্য বা শখের দ্রব্য, এই জিনিসগুলো যদি হয়, মনে করো রুচি পরিবর্তন ঘটছে, আয়ের পরিবর্তন ঘটছে, শখের দ্রব্যের ক্ষেত্রে, সামাজিক গৌরবপূর্ণ বস্তুর ক্ষেত্রে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, ফ্যাশন বা রীতিনীতি দ্রব্যেরও এখন যদি ঠিক না থাকে, স্বাভাবিকভাবে অনেক সময় এই বিধি কার্যকর হয় না। আনুষঙ্গিকতা সময়ের কারণে দেখা যায় তোমার শীতকালে সোয়েটার ফালাই দিতে পারবা, বিরক্ত লাগলেও এটা পরতে হবে, ঠিক আছে, এটা মজা লাগবে, এটা বারবারই পরে বসে থাকতে হবে যেখানে সবসময় বৃষ্টি বরফ পড়ে, ঠিক আছে। তাহলে এই যে কখন কার্যকর হয় না, কার্যকর কখন হবে না জিজ্ঞেস করলে তখন তোমাকে এই কথাগুলো বলতে হবে। আর যখন কার্যকর হবে, কখন কার্যকর হবে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করে হবে কখন, তখন তোমাকে এই অনুমিত সত্যগুলো বলতে হবে। তাহলে কখন বলতে হবে, কখন কি বলতে হবে আবার শুনো। যখন জিজ্ঞেস করবে আমি তোমাদেরকে একটু লিখে দেখাই। দেখো, যখন জিজ্ঞেস করবে যে উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে, আমি তোমাকে 4টা বিষয় জানতে বলছি। কয়টা বিষয় জানতে বলছি? একটা বিধি থেকে 4টা বিষয়। কে দিয়েছে, কখন দিয়েছে, কোথায় দিয়েছে, এই 3টা বিষয়। তারপর বলছি মূল বক্তব্য কি, এরপর বলছি অনুমিত শর্ত, এরপর বলছি ব্যতিক্রম বা সীমাবদ্ধতা বা সীমাবদ্ধতা।
যদি বলে উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে, তখন আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। উদ্দীপকে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে, এটা 1890 সালে আলফ্রেড মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে দিয়েছে, এই কথাগুলো বলবো এবং মূল বক্তব্য কি বলছে সেটা বলবো। যদি জিজ্ঞেস করা হয় কোন বিধি কার্যকর হয়েছে, কোন বিধি জিজ্ঞেস করলে, যদি বলে উদ্দীপকের যে বিধিটা হয়েছে সে বিধি কখন কার্যকর হয়, কখন কার্যকর হয়, কার্যকর হবার শর্তগুলো কি কি, তখন আমরা অনুমিতির শর্ত নিয়ে কথা বলবো। যদি বলে ওই বিধি কখন কার্যকর হবে না, কার্যকর কি হবে না, এই কথাটা যখন বলবে তখন আমরা কি নিয়ে কথা বলবো, ব্যতিক্রম নিয়ে কথা বলবো। এই হলো কথা। আজকে ক্লাসটা এখানে শেষ করবো। আশা করি তোমাদেরকে যতটুকু পেয়েছে দিয়েছি। তোমরা বই থেকে একটু হালকা করে পড়ে ফেলবা। যদি আর কোনো সমস্যা থাকে পার্সোনালি মেসেজ করলেও বা কিংবা তোমরা আমাদের পেজেতে যে মেসেজ করলে সেখান থেকে দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো এবং ভালো মতো পড়াশোনা করো, যাতে তোমাদের একটা ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পাইতে পারো এবং যে রেজাল্টটা তোমাকে ইন ফিউচারে তোমাকে অনেক জায়গায় সাপোর্ট দিবে। দেখো, রেজাল্টটা সব থেকে মারাত্মক। রেজাল্ট যদি ভালো না হয় কতটা কষ্টের সেটা এখন বুঝবা না, পরে যখন রেজাল্টটা মনের মতো হবে না এবং ওই রেজাল্ট যেটা করবা সেটা কাঙ্ক্ষিত হবে না এবং ওই রেজাল্ট দিয়ে যখন কোনো একটা ভালো জায়গায় যেতে পারবে না তখন কিন্তু কষ্ট পাই যাবে। তো সময় থাকতে সময়ের মূল্য দাও এবং নিজেকে একটু কষ্ট করে বইয়ের সাথে সম্পর্ক রাখো, দেখবে একটা ভালো কিছু হবে, ভালো একটা রেজাল্ট হবে, যেটা দিয়ে তুমি ইন ফিউচারে অনেক অনেক সাপোর্ট পাবা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।